মাই ব্লিডিং হার্ট, নাঈম রহমান। সকল পর্ব। এয়ারপোর্ট থেকে বেরিয়ে লম্বা শ্বাস নেয় মুনতাহা। আজ 10 বছর পর বাংলাদেশে এসেছে কাউকে কিছু না জানিয়ে। 10 বছর পর নিজের স্বামীর বাড়িতে ফিরছে মুনতাহা। স্বামীর বাড়ি বললে ভুল হবে, কেননা এটা যে তারও বাবার বাড়ি। 10 বছর আগে মুনতাহার বিয়ে হয়েছিল তার বড় চাচার ছেলে বেহরামের সাথে। তখন মুনতাহা ছিল মায়ে 14 বছরের এক কিশোরী মেয়ে, যে কিনা সারাক্ষণ চৌধুরী বাড়িকে একাই মাতিয়ে রাখত। বাইরে আসতেই তার খালামুনিকে দাঁড়িয়ে থাকতে দেখে জড়িয়ে ধরে মুনতাহা। বাড়ির কাউকে না জানালেও মুনতাহার খালা রেহানা চৌধুরী সবটাই জানতেন। গাড়িতে উঠে রেহানা চৌধুরীর কাঁধে মাথা এলিয়ে দেয় মুনতাহা। 10 বছরে কখনোই দেশে আসা হয়নি তার। ঢাকা শহর যে তারই মতো অনেক বদলে গেছে সে ভীষণ বুঝতে পারছে মুনতাহা। ফেলে যাওয়া পরিবার আর বেহরামকে ভীষণ মিস করত মুনতাহা। তবুও নিজের জেদ আর আত্মসম্মানের কাছে সবকিছুই তুচ্ছ মনে হয় মুনতাহার। প্রতিশোধের আগুন দিনকে দিন মুনতাহার নরম মনকে পাথর করে দিয়েছে। মুনতাহার চোখের সামনে ভাসে 10 বছর আগের সেই বিভীষিকাময় দিনের স্মৃতি। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে মুনতাহা চৌধুরী মুন। বাবা মনির চৌধুরী ছিল টাঙ্গাইল 3 আসনের সংসদ সদস্য আর মা কলেজের প্রফেসর। রাজনৈতিক কারণেই মুনতাহা বাবা মনির চৌধুরীকে খুন হতে হয়েছিল, তখন মুনতাহার বয়স 11 কি 12। বাবার মৃত্যুর পর ভীষণ একলা হয়ে পড়ে মুনতাহার মা মুনজেরিন চৌধুরী। বাবার মৃত্যুর ঠিক 2.5 বছরের মাথায় এক রাতে আত্মহত্যা করে মারা যান মুনজেরিন চৌধুরী। বাবা মা হারা সেই ছোট্ট কিশোরী মেয়েটি তখন ভীষণ অসহায়। পুরো রাজনীতি ঘেরাপাত্রচাপা সামাজিকতার মধ্যে হারিয়ে যাচ্ছিল মুনতাহার নিজস্ব সত্তা। মুনজেরিন চৌধুরী মারা যাওয়ার 1 মাসের মধ্যে মুনতাহার শরীর ভেঙে পড়ে। অনিয়মিত ঘুম আর না খেয়ে খেয়ে মুনতাহার অবস্থা তখন দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। তার দাদির কথায় সবাই সিদ্ধান্ত নেয় তাদের রক্তের মেয়েকে বাইরের কেউ যেন হাত না দেয়। সেই সিদ্ধান্তই হয়ে যায় মুনতাহার জীবনের সবচেয়ে বড় শাস্তি। ছোট চাচার ছেলে বেহরাম, যে কিনা মায়ার থেকে গুণে গুণে 4 বছরের বড়, ভীষণ গম্ভীর আর একরোখা স্বভাবের। পরিবারের কারো মতো না থাকলেও আজমিন চৌধুরীর কথার উপর কেউ প্রতিবাদ করতে পারেনি। বেহরাম ভাইকে ভীষণ ভয় পেত ছোট থেকেই মুনতাহা। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই ভালো লাগত তার বেহরামকে। একবার বেহরামকে বলেছিল, বেহরাম ভাই, বড় হলে তুমি আমাকে বিয়ে করবে। আমাদের ফুটফুটে বাচ্চা হবে, কি ভালো হবে তাই না? সেদিনের থাপ্পড়ের শব্দ আজও কানে বাজে মুনতাহার। বেহরাম যখন বাসায় না থাকত সে সময়টা বেহরামের রুমেই কাটাত মুনতাহা। বেহরামের ব্যবহৃত প্রতিটি জিনিস মুনতাহা ভীষণ যত্নে গুছিয়ে রাখত। বেহরাম এসব পছন্দ করত না, তার রুমে কেউ আসুক তার কাছে এটা ভালো লাগত না। ছোট্ট কিশোরী মুনতাহার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নির্মল আর একতরফা। চৌধুরী বাড়ির প্রতিটা দেয়াল সাক্ষী কিভাবে মুনতাহা ছুটে চলত বেহরামকে এক নজর দেখার জন্য। কিন্তু বেহরাম ছিল সবসময়ই একই রকম গম্ভীর, কঠিন আর দুর্বোধ্য। মুনতাহার অন্য কাজিনদের ক্ষেত্রে বেহরামের এই কঠিন রূপ দেখা যেত না, শুধু মুনতাহার ক্ষেত্রেই কেন জানি বেহরামের এই নিষ্ঠুরতম আচরণ। বিয়ের পর বাসর রাতে যখন বেহরাম রুমে আসে, দাদির বলা কথা মতো মুনতাহা উঠে বেহরামকে সালাম করতে এগিয়ে যায়। পায়ে হাত দিয়ে সালাম করতে নিতেই এক লাথি মেরে দূরে ছিটকে ফেলে মুনতাহাকে। মুনতাহার চিৎকার শুনে পুরো বাসার লোক এসে জড়ো হয় বেহরামের রুমের সামনে। ততক্ষণে রুমের দরজা খুলে বেরিয়ে এসেছে বেহরাম। গম্ভীর মুখে রাগী স্বরে ধমকে ওঠে বেহরামের দাদি। কঠোর গলায় বলেন, কি সমস্যা বেহরাম, আজকে তোমাদের বাসর রাত আর তুমি কিনা মুনতাহার সাথে সেই পুরনো ব্যবহার করে যাচ্ছ? বাসর কিসের বাসর? হ্যাঁ, বিয়ে হয়েছে, শুধুমাত্র তোমার মতে এখানে বেহরাম চৌধুরীর কোন মতো ছিল না। তুমি ভাবলে কিভাবে ওই পাটকাঠির সাথে আমি বাসর করব? চোখ মুখ কুঁচকে দাদির দিকে তাকায় বেহরাম। তুমি কি ভেবেছ দাদিমা আমি সব ভুলে গেছি? শরণকে তো বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নিতে, আর সেই প্রতিশোধের আগুনে নির্মমভাবে পুড়াতে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও বেহরামের মা আয়েশা চৌধুরী ভীষণ ক্ষেপে যায় বেহরামের উপর। তুই কি ভেবেছিস তোর এক রোগা আর জেদের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিবি আর আমরা তা চুপচাপ মেনে নিব? তুইও ভুলে যাস তোর শরীরে যে রক্ত বইছে তা কিন্তু আমার দেহেও বিদ্যমান। বেহরামের 8 বছর বয়সী ছোট বোন ফাইজা তখন গুটিসুটি হয়ে বাবার কোলে শুয়ে আছে। তার পাশেই দাঁড়ানো বেহরামের ছোট চাচা আর তার বউ কিরণ। বেহরাম এমন করবে এমনটা কেউ ভেবে দেখেনি। সত্যি বলতে এই বিয়ের জন্য বেহরাম বা মুনতাহা কারোর মতোই নেওয়া হয়নি। মায় মাসখানেক আগে যে মেয়ে মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি সে আর কি মতো দিবে বিয়েতে? বেহরামের মা দরজা ঠেলে রুমের দিকে এগিয়ে যায়। খাটের কর্নারে মাথা লেগে রক্ত বেরোচ্ছে মুনতাহা।
অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে। মুনতাহাকে বিছানায় উঠিয়ে ডক্টরকে ফোন করতে বলেন তিনি। দেখো বেহরাম, মুনতাহা আমার আদরের ছেলেটার রেখে যাওয়া শেষ সম্বল। তার মতো এতিম মেয়েটার জীবন তুমি নষ্ট করতে পারো না। আমি কি করব আর কি করব না সে আমার ব্যক্তিগত বিষয় দাদি। তোমাদের কথায় তো আর আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। বেহরাম চৌধুরীর একটা ইশারায় হাজারো মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু একটু সময় কাটাবে বলে। আর সেই বেহরাম চৌধুরী কিনা সংসার করবে এই পাটকাঠির মতো মেয়ের সাথে, কি করে ভাবলে তোমরা? চিৎকার করে উঠে বেহরাম। তুমি যদি ভেবে থাকো ওইসব বাজারের মেয়েদের সাথে ফুর্তি করে সময় কাটাবে আর মুনতাহার জীবন নষ্ট করে দিবে, তাহলে তুমি ভুল বেহরাম। আমি এই চৌধুরীর বাড়ির গিন্নি, বেঁচে থাকতে সে কখনো হতে পারবে না। দাদির উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় বেহরাম। বাড়ি গিয়ে মদ নিয়ে মেতে ওঠে বেহরাম। নিজের সদ্য বিয়ে করে রেখে আসা প্রেয়সীকে তার একবারের জন্য চোখে ভাসে না। মুনতাহার তখন 9 বছর বয়স আর বেহরামের ছোট বোন ইয়ানার বয়স তখন মায় 5 বছর। মুনতাহা আর ইয়ানা তখন বাগানে খেলছিল আর হঠাৎই ইয়ানা পুলের মধ্যে পানিতে পড়ে যায়। মুনতাহা তখন চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কিন্তু যতক্ষণে সেখানে সবাই এসে উপস্থিত হয় ততক্ষণে ইয়ানা পানিতে ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইয়ানার মৃত্যুকে সবাই দুর্ঘটনা হিসেবে নিলেও বেহরাম মুনতাহাকেই দায়ী ভেবে এসেছে। আর তাই তো মুনতাহার উপর তার এত রাগ আর ক্ষোভ। মুনতাহাদের গাড়ি তখন চৌধুরী বাড়ির মধ্যে প্রবেশ করেছে। খালামনির ডাকে হুঁশ ফেরে মুনতাহার। দু হাতে চোখের জল মুছে গাড়ি থেকে নেমে আসে সে। ব্ল্যাক কালারের পাঞ্জাবিতে বাগানের মধ্যে দাঁড়িয়ে কাউকে ইচ্ছে মতো পিটাচ্ছে একটা ছেলে। গাড়ির হর্নে পিছন ফিরে তাকায় শ্যামবর্ণের 5 ফিট 11 ইঞ্চি উচ্চতার ছেলেটি। তাকে দেখে হার্টবিট বেড়ে যায় মুনতাহার। এ যে আর কেউ না, তারই বিয়ে করা বেহরাম ভাই, যাকে নিয়ে একটা সময় হাজারো রঙিন স্বপ্ন দেখত মুনতাহা, আজ তা শুধুই অতীত। মুনতাহার ডাকে ধ্যান ভাঙে বেহরামের। এই যে মি চৌধুরী বাড়ির আঙ্গিনায় এসব কি চলছে? এভাবে গুন্ডামি করছেন, কেউ কিছু বলে না নাকি? আর বলবেই কি? চৌধুরী বংশের ভবিষ্যৎ উত্তরাধিকার একরোখা যেদি, সে কি আর অন্য কারো বাধা মানবে নাকি? এক্সকিউজ মি, কাকে কি বলছেন সাবধানে বলবেন। আমাকে হয়তো চিনেন না আপনি, আমি বেহরাম চৌধুরী। তাই তো আপনাকে আমার খুব ভালো করেই চিনা মি চৌধুরী। অনেক হিসাব বাকি আছে, এবার সময় এসেছে সব ক্লোজ করে নেওয়ার। কোমরে থাকা পিস্তল বের করে এগিয়ে আসে বেহরাম। কয়েক পা এগিয়ে বেহরামের সামনে গিয়ে দাঁড়ায় মুনতাহা। আর একটা বাজে কথা বললে না, একদম গুলি গিয়ে মাথার এপাশোপাশ হয়ে যাবে। কার সামনে দাঁড়িয়ে আছেন ভুলে যাবেন না। উচ্চস্বরে হেসে ওঠে মুনতাহা। খুব ভালো করেই জানি বেহরাম চৌধুরী, পাপের রক্ত তো কখনো ভালো হতে পারে না, তাই না? গুলি করবেন তো করুন না, কে বাধা দিচ্ছে আপনাকে? যদি 10 বছর আগের মুনতাহা মনে করে থাকেন, ভুলে যান, কারণ সেই মুনতাহার আত্মা 10 বছর আগেই মারা গেছে। মুনতাহা নাম শুনেই পা কাঁপতে শুরু করে দেয় বেহরামের। হাত থেকে পিস্তল পড়ে যায় মাটিতে, সেদিকে বেহরামের কোন খেয়াল নেই। সত্যি কি মুনতাহা, নাকি কোন স্বপ্ন দেখছে সে? বাইরে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এসেছেন বেহরামের মা আয়েশা চৌধুরী। মুনতাহাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন তিনি। বাচ্চা মেয়েটা আজ কত বড় হয়ে গেছে! কিশোরী দুরন্ত সেই মুনতাহা আজ যেন পূর্ণ। 10টা বছর আমাদের ছাড়া থেকেছিস, একটা বারো কি আমাদের কথা মনে পড়ে নিমা? হয়তো আমি তোকে পেটে ধরিনি, কিন্তু আদর ভালোবাসায় তো কখনো কমতি রাখিনি। কিভাবে পারলি মা? পাষাণের মতো একটা বারো কি যোগাযোগ করা যেত না? মুনতাহা মিষ্টি হাসে দুহাতে চোখের জল মুছে দেয় আয়েশা চৌধুরীর। তোমার কাছে আমি হয়তো মেয়ে ছিলাম, কিন্তু চৌধুরী বাড়িতে আমি ছিলাম শুধুই একটা দায়িত্ব। একটা সময় ভীষণ কান্না পেত, কিন্তু জানো তো, কান্নাগুলোই এখন আমার সবচেয়ে বড় শক্তি। আয়েশা চৌধুরীর চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। ড্রাইভার ততক্ষণে মুনতাহার সমস্ত মালপত্র নামিয়ে এনেছে। সবকিছু নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে মুনতাহা, আয়েশা চৌধুরী এবং রেহানা চৌধুরী। বাগানের মধ্যে এখনও দাঁড়িয়ে আছে বেহরাম। তার চোখে ভাসছে 10 বছর আগের সেই ছোট্ট মুনের চেহারা। আজ এতগুলো বছর পর মুনকে দেখে নিজেকে আটকাতে পারেনি বেহরাম। মুনের যখন 3 বছর বয়স, বেহরাম সারাক্ষণ মুনের সাথে সাথে থাকত। মুনতাহার মা মুনজেরিন চৌধুরীকে বলতো, আম্মু আম্মু, মুন যখন বড় আমার সাথে বিয়ে দেবে কিন্তু। ছোট্ট বেহরামের কথা শুনে সবাই তখন হাসত। মুনজেরিন চৌধুরী বেহরামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন, হ্যাঁ রে, তোরা যখন বড় হয়ে যাবি তখন খুব সুন্দর করে বিয়ে দিব। ফোকলা দাঁত বের করে হাসত শুধু মুনতাহা। বেহরাম যত বড় হচ্ছিল, মুনতাহা ততটাই বেহরাম বলতে পাগল ছিল। সেদিনের সেই ইয়ানার মৃত্যু সব কিছু বদলে দিয়েছে।
ইয়ানার মৃত্যুর জন্য মুনতাহাকেই দায়ী ভেবে এসেছে এতটা বছর। সেদিন যদি মুন ইয়ানাকে নিয়ে বাগানে না খেলত তাহলে হয়তো ইয়ানা মারা যেত না। বেহরামের ছোট্ট কিশোর মনে এই কথাগুলো জায়গা করে নিয়েছিল। অথচ মুনতাহা যখন বাগানে খেলছিল তখন তাদের দেখাশোনা করার জন্য রহিমা খালাকে রাখা হয়েছিল। সেদিন রহিমা খালা কোথায় ছিলেন যখন ইয়ানা পুলের মধ্যে পড়ে যায়? বেহরামের অবুঝ মন সেই উড়গুলো খুঁজেছিল ঠিকই, কিন্তু অনেক পরে যখন মুনতাহা তার থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছে। বিয়ের পরদিন সকালে বেহরাম যখন বাসায় আসে তখন দুপুর 12টা। বেহরাম ঘরে ঢুকতেই এক থাপ্পড় বসিয়ে দেন তার দাদি আজমিন চৌধুরী। মেয়েটা কাল থেকে অসুস্থ, আর তুই কিনা সারারাত বাইরে কাটিয়ে বেলা 12টায় বাসায় ফিরছিস। আর তোকে কি বলবো, যার বাপেই কখনো কথা শুনে না সেই রক্তই তো তোর দেহে বইছে। বেহরামের ঠোঁটের কোণে তখন বিদ্রূপের হাসি। বেহরামের তখন মেজাজ সপ্তমে ঘরে ঢুকেই দেখতে পায় বিছানায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে মুনতাহা। বেহরাম কিছু বলে না, হেঁচকা টানে উঠিয়ে বসায় মুনতাহাকে আর কষিয়ে এক থাপ্পড় বসিয়ে দেয় মুনতাহার গালে। নাটক করিস তুই, এত সাহস কোথায় পেলি যে বেহরামকে থাপ্পড় খাওয়াস? ঘুম ঘুম চোখে মুনতাহা কিছু বুঝে ওঠার আগেই আরেকটা থাপ্পড় বসায় বেহরাম। এবার আর গালে নয়, সরাসরি রাতের আঘাত পাওয়া স্থানে গিয়ে লাগে। মাথায় আঘাত লেগে সব ঘোলাটে হয়ে আসে মুনতাহার। সেন্সলেস হয়ে পড়ে যায় সে। আবার নতুন করে আঘাত লাগাই বেন্ডেজ ভিজে রক্ত গড়িয়ে পড়ে বিছানায়। বেহরামের সেদিকে কোন খেয়াল নেই। মাথাটা ঝুঁকিয়ে মুনতাহার কানের কাছে ফিসফিস করে বলে, যা, এটাই ছিল আমার বাসর রাতের উপহার। কাভার্ড থেকে তোয়ালে আর ট্রাউজার নিয়ে শাওয়ারে ঢুকে পড়ে বেহরাম। বেহরাম দাঁড়িয়ে আছে ফুয়ারার নিচে। শরীর বেয়ে পানি পড়ছে, কিন্তু কেন যেন সেই জল গায়ে লাগলেও মনের ভিতরের আগুন নেভে না। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে ছোট্ট মুনতাহার মুখ। বেহরাম ভাই, তুমি আমাকে বিয়ে করবে? আমাদের ফুটফুটে বাচ্চা হবে, কি ভালো হবে তাই না? ভালোবাসা কি তার মানে না বুঝলেও ছোট্ট মেয়েটি যে বেহরাম ভাই বলতেই পাগল ছিল সব সময়। আমিও তো তোকে ভালোবাসি মুন। কিন্তু ছোট্ট ইয়ানার কথা মনে পড়লেই কেন জানি না নিজেকে কন্ট্রোল করতে পারি না। শাওয়ার নিয়ে ততক্ষণে বেরিয়ে গেছে বেহরাম। মুনতাহাকে এক নজর দেখলেও চোখে কোন অনুভূতি নেই, তার চেহারায় এক ফোঁটা অনুশোচনার রেশমায় নেই। বেহরামের মা আয়েশা চৌধুরী রুমে এসে বেহরামকে খুঁজেও পায়নি। খাটের উপর নিথর হয়ে পড়ে আছে ছোট্ট মুনতাহার দেহটা। সাদা চাদরের উপর গাঢ় রক্তের দাগ। রক্ত শুকিয়ে গাঢ় বাদামি রং ধারণ করেছে। চিৎকার করে আজমিন চৌধুরীকে ডাকেন আয়েশা চৌধুরী। দুহাতে কোলে তুলে নেন মুনের ছোট্ট দেহটা। শরীরে হাত দিয়ে আঁতকে উঠেন আয়েশা চৌধুরী। জ্বরে গা পুড়ে যাচ্ছে, চোখ বেয়ে জল নেমে আসে আয়েশা চৌধুরীর। চাপা কণ্ঠে বলেন, আমি কখনো তোকে এমন অবস্থায় দেখতে চাইনি মা। আমি জানতাম না আমার ছেলেটা মানুষের পেটে জন্ম নেওয়া এক আস্ত অমানুষ। মুনতাহাকে এবার আয়েশা বেগম নিজের রুমে নিয়ে আসেন। ডাক্তারকে ফোন দেওয়ার কিছুক্ষণ পরেই এসে হাজির হন তিনি। ভীষণ ট্রমা ইনফেকশন, শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। আরও কিছুক্ষণ দেরি হলে সেপটিক শক হয়ে যেত। আয়েশা চৌধুরী কান্না মাখা কণ্ঠে জিজ্ঞেস করেন, ডাক্তার কি করলে আমার মেয়েটা আবার আগের মতো হবে? যত্ন, প্রচুর মানসিক সমর্থন, ভালোবাসা, আর সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা। ডাক্তারের বলা শেষ কথাটা বারবার কানে বাজে আয়েশা চৌধুরীর হৃদয়ে এসে ধাক্কা দেয়। তিনি নিজেকেই প্রশ্ন করেন, আমি কি সত্যিই মা হারা মেয়েটার পাশে মায়ের মতো থাকতে পেরেছি? অন্যদিকে বেহরাম তখন তার সবচেয়ে কাছের বন্ধু ইরফানের সাথে সিগারেট খেতে ব্যস্ত। তুই কাকে শাস্তি দিতে চাস বেহরাম, ওকে নাকি নিজেকেই প্রতিদিন একটু একটু করে পুড়িয়ে ছারখার করে? বেহরাম সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুই জানিস না ইরফান ও কি করেছিল, ওর জন্যই ইয়ানা আজ নেই। বেহরামের কথায় মুচকি হাসে ইরফান। বেহরাম না জানলেও ইরফান খুব ভালো করেই জানে কি করেছিল সে। রাত তখন গভীর নিস্তেজ হয়ে শুয়ে থাকা মুনতাহার দিকে তাকিয়ে চোখের জল ফেলেন আয়েশা চৌধুরী। আল্লাহ, যদি আমি ভুল করে থাকি সে শাস্তি তুমি আমাকে দাও। এই মেয়েটাকে তুমি রক্ষা করো। আমি হয়তো ওকে জন্ম দেওয়া মা নই, কিন্তু ওকে বাঁচাতে চাই মায়ের মতোই। আয়েশা বেগমের যত্ন আর ভালোবাসায় মুনতাহা কিছুটা সুস্থ হয়ে ওঠে কয়েকদিনের মধ্যে। বেহরামের অপমান আর নিষ্ঠুরতা যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। এরই মাঝে মুনতাহার ছোট খালাম্নি জাপান থেকে নিতে আসেন মুনতাহাকে। মুনের দাদি আজমিন চৌধুরীর কথায় সমস্ত কাগজপই ঠিক করেই তিনি এসেছেন। নিজের বোনের রেখে যাওয়া শেষ চিহ্ন এভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে কোন খালায় দেখতে পারেন না। মুনকে নিয়ে যেদিন রেহেনা চৌধুরী জাপান চলে আসেন সেদিন অঝরে কেঁদেছিল আয়েশা চৌধুরী। আবার এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছেন যে আল্লাহ তার দোয়া কবুল করেছে।
মুনতাহাকে এই নরক থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। যাওয়ার আগে শেষবারের মতো বেহরামের রুমে গিয়ে একটা চিঠি রেখে আসে মুনতাহা। বেহরাম ভাই, জানি আপনি বাসায় নেই, থাকলেও হয়তো আপনাকে কিছু না বলেই চলে যেতাম, কারণ আপনি তো কখনো আমায় শুনতেন না, শুধু কথা শোনাতেন। আমি চলে যাচ্ছি, এই চৌধুরী বাড়ি থেকে, এই 4 দেয়ালের অভিশাপ থেকে, আর সবচেয়ে বেশি আপনার কাছ থেকে। আমি বুঝে গেছি, আমার অস্তিত্ব আপনাকে সবসময় অস্বস্তি দিয়েছে। একটা অনাথ মেয়ে, একটার পর একটা দুঃখের বাক্স হয়ে গিয়েছিলাম আমি। আপনি তো কখনো কষ্ট না বুঝে কেবল কষ্ট দিতেই শিখেছেন। সেদিন বাসর রাতেই বুঝে গিয়েছিলাম এই সম্পর্ক কেবল সম্পর্ক নয়, একরকম প্রতিহিংসার জেলখানা। আমি আপনাকে ভালোবেসেছিলাম, একেবারে সেই বাগান থেকে, যেখানে আপনি বলেছিলেন, তুই আমার রাজকুমারী। তখন কি অভিনয় করছিলেন? কিন্তু এখন অভিনয় করব আমি। আমি এমন একজন হয়ে উঠব, যাকে আপনি চিনতে পারবেন না। আমি আর সেই মুনতাহা হয়ে বাঁচতে চাই না, যে রক্ত মুছবে, কষ্ট চেপে হাসবে। আমি হব এমন এক আগুন, যার স্পর্শে আপনি পুড়বেন, যে আগুনের স্পর্শে আপনি বারবার শীতল ছায়া খুঁজেও পাবেন না। চিরতরে নয়, আমি যাচ্ছি ফিরে আসার জন্য। আমি আসব, হিসেব মিলাতে। ইতি মুনতাহা চৌধুরী মুন। চাঁদের আলো এসে পড়েছে মুনতাহার মুখে। 10 বছর পর নিজের মায়ের রুমে এসে একটা অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছে সে। কিন্তু সেই শান্তির ভিতরেও লুকিয়ে আছে সুপ্ত আগুন। স্মৃতিগুলো পুড়িয়ে পুড়িয়ে তাকে বানিয়ে দিয়েছে আজকের মুন। ছাদের কার্নিশে বসে নিচের দিকে তাকায় মুনতাহা। চৌধুরী বাড়ির অন্ধকার বাগানটা এই মুহূর্তে ঠিক তার মতোই রহস্যে মোড়া। হঠাৎ মোবাইলের স্ক্রিনে ভেসে আসা মেসেজের উপর চোখ পড়ে তার। স্ক্রিনে থাকা লিঙ্কে টাচ করে ভিডিওটা ওপেন করতেই দেখা যায় চৌধুরী বাড়ির গ্যারেজের পাশে এক গোপন টানেল। সেখানে ঢুকছে কিরণ চৌধুরী, হাতে একটা কালো ব্যাগ। টানেলের মুখে বসানো সিক্রেট ক্যামেরার ফুটেজ। মুনতাহা কাপা গলায় ফিসফিস করে বলে, তুমি তো সবসময় বলতে আমাদের বাড়িতে কিছুই লুকানো নেই কিরণ চাচ্চু, তাহলে এই গোপন টানেল কোথা থেকে এলো? সে সাথে সাথেই স্যাটেলাইট ফোনে একটা টেক্সট পাঠায়, লোকেশন ট্র্যাক করো, ব্যাগটা কোথায় নিয়ে যায় দেখি। রাত তখন অনেক গভীর। চৌধুরী বাড়ির কাজের লোক রহিমা খালা দুধের গ্লাস দিতে এসে দেখে রুমের মধ্যে কেউ নেই। লোকারটা খোলা, লোকারের কাছে একটা কাগজ উল্টে আছে। কাগজটা তুলতে গিয়ে চোখ আটকে যায় রহিমা খালার। লাল কালি দিয়ে লেখা একটা লাইন, শুরুর আগেই শেষ করে দিতে হবে, বিশ্বাসঘাতকতা ক্ষমার নয়। রহিমা চমকে ওঠে, দ্রুত চারপাশ দেখে নেয়, কিছু না নিয়ে কাগজটা আবার রেখে দেয়। রুম থেকে বেরিয়ে যেতেই সিঁড়ির উপর মুনতাহাকে দেখতে পায়। দুজনের চোখাচোখি হতেই ভড়কে যান রহিমা খালা। মুনতাহার এক চোখে হাসি, আরেক চোখে আগুন। তোমার পা খুব হালকা খালা, কিন্তু আমার কান অনেক বেশি স্পর্শকাতর। না মা, আমি তো কিছু করিনি, শুধু দুধের গ্লাসটা দিতে। গ্লাসের পেছনে কৌতূহলটা বেশ মজার না? এই বাড়িতে কে কি জানে, কে কি চায়, আমি সব জানি। আমার কাছে সময় আছে খালা, কিন্তু সুযোগ নেই কাউকে বারবার বিশ্বাস করার। সাবধান হও। রহিমা থতমত খেয়ে নিচে নেমে যায়। বিরতিহীনভাবে বেহরামের ফোন বেজেই চলেছে, একটার পর একটা রিং হচ্ছে। ভাই ভাবি তো অনেকগুলা কল করেছে, এবার না ধরলে কিন্তু কখন কি করে বসে বলা যায় না। কল কি রিসিভ করব ভাই? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে আরিফ। চোখ দুটো ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে আরিফের দিকে তাকায় বেহরাম। হুয়াট ভাবি মানে কে ভাবি? দেখ আরিফ, মেজাজ খারাপ করাবি না, তোকে কতবার বলেছি বিথিকে ভাবি বলবি না। জি ভাই, কিন্তু ফোন দিচ্ছে বারবার, আপনি তো কাল থেকে রিসিভ করছেন না, এরপর না আবার এখানে চলে আসে। ফোন হাতে নিয়ে বিথির 300 মিস কল আর অগণিত টেক্সট দেখতে পায় বেহরাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে, এই মেয়ে এবার পাগল করে ছাড়বে আমায়। বিহবল চোখে কিছু সময় তাকিয়ে থেকে ফোনটা সাইলেন্ট করে দেয়। হাত বাড়িয়ে আরিফের দিকে ফোনটা এগিয়ে দেয় বেহরাম। নিয়ে যা, এখন আর বাজবে না। রিং হলেও আর রিসিভ করার দরকার নেই। মাথা নাড়িয়ে সম্মতি জানায় আরিফ। চুপচাপ ফোনটা পকেটে ঢুকিয়ে নেয় সে। বাগানের দোলনাটায় বসে মুনের রুমের দিকে নজর দেয় বেহরাম। বেলা 11টা কি 12টা বাজে এখন। মুনতাহার বেলকনির দরজা এখনও বন্ধ। মিনিট 20 পরেই সিলভার ব্লু রঙের BMW ব্র্যান্ডের কার ঢুকে চৌধুরী বাড়ির গেট দিয়ে। বাগানে থাকা কারোরই অজানা নয় গাড়িতে কে এসেছে। গাড়িটা থামিয়ে সাদা স্নিকার্স পায়ে জিন্স আর খোলা হালকা শার্টে নেমে আসে বিথি। বিথি সোজা এগিয়ে এসে বেহরামের পাশে বাগানের দোলনায় বসে পড়ে।
বেহরামের সেদিকে কোন খেয়াল নেই, তার নজর এখনও বেকনিতে মুনতাহার রুমের উপর সীমাবদ্ধ। বিথি যেন অদৃশ্য ছায়া। বিথি কিছুক্ষণ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে বেহরামের দিকে। বেহরামের নজর অনুসরণ করে বেলকনির দিকে তাকায় বিথি। ততক্ষণে বেকনিতে এসে দাঁড়িয়েছে মুনতাহা। সদ্য গোসল শেষে বেকনিতে দাঁড়িয়ে ভেজা চুল শুকাতে ব্যস্ত মুনতাহাকে সাদা শাড়িতে যেন কোন অপ্সরার মতো দেখাচ্ছিল। এক অদ্ভুত ভয়ঙ্কর মুগ্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে মুনতাহা, যেন চাঁদের আলোয় তৈরি কোনো বাস্তব দেবী। ব্যস্ত মুনতাহা জানতেই পারে না তার দিকে দুই জোড়া চোখ তাকিয়ে আছে, একজোড়া যন্ত্রণার আর একজোড়া ঈর্ষার। বেহরাম চোখ সরাতে পারে না, আর বিথির চোখ ততক্ষণে রক্তিম হয়ে উঠেছে। বিথি ধীরে ধীরে বলে ওঠে, অনেক সুন্দর না মেয়েটা, সাদা রংটা খুব মানিয়েছে, যেন কোন পরীর মতো লাগছে তাই না? হ্যামানায়। বেহরাম চমকে ওঠে, তুমি কখন এসেছো বিথি? আর তোমাকে কতদিন বলেছি এভাবে হুটহাট আমার পাশে এসে বসবে না? আমাকে ইগনোর করার কারণ কি এই মেয়েই? কেন মনে হচ্ছে তোমাকে ইগনোর করছি? কাল থেকে তোমায় কলে পাচ্ছি না বেহরাম। আমি কোন বাচ্চা নই যে তুমি যা বলবে আমাকে সেটাই মেনে নিতে হবে বেহারাম। কিরণ আঙ্কেলের থেকে শুনলাম 10 বছর পর কোথাকার কোন মুন্না শয়তান এসেছে আর দ্য গ্রেট বেহরাম চৌধুরী নাওয়া খাওয়া ভুলে তাতেই মত্ত হয়ে গেছে। বেহরামের মুখে কোন রা নেই, সে চুপচাপ তার প্রেয়সীকে দেখে চলেছে। বিথি রাগে হতভম্ব হয়ে আছে। কাল থেকে বেহরাম তার কোন কল রিসিভ করছে না। বেহরামের মতিগতি তার কাছে ঠিক মনে হচ্ছে না। এত সহজে বেহরামকে ছাড়বে না বিথি। দোলনা থেকে উঠে এবার বেহরামের মুখোমুখি দাঁড়ায় বিথি। বিরক্ত হয়ে মুখে চ উচ্চারণ করে বেহরাম। এইসবের মানে কি বেহরাম? তুমি আমাকে দেখতে পাচ্ছ না নাকি দেখেও না দেখার চেষ্টা করছো? ফোন দিলে ফোন উঠাচ্ছ না। আমার কথার জবাব চাই বেহরাম। দেখো বিথি, আমি অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি, তোমার সাথে অপ্রয়োজনীয় কথা বলার সময় আমার নেই। দেখতেই তো পারছি বেহরাম, এই তোমার গুরুত্বপূর্ণ কাজের নমুনা। তুমি কি বলতে চাইছো আমি এখন তোমার জীবনে অপ্রয়োজনীয়? দেখো বিথি, আমার কথার মানে ভুল বোঝো না। আমি শুধু বলতে চাচ্ছি এখন আমার প্রয়োজন নেই, তাই তো তোমার তো দরকার ওই মুনতাহা নামক মেয়েটাকে, তাই না? বিথি, চুপ করো বেহরাম। আজ তোমার ধমকে আমাকে চুপ রাখতে পারবে না বেহরাম। তোমাকে আমি গড়েছি বেহরাম। তোমার ভিতরের অন্ধকার, তোমার ক্রোধ, তোমার দুর্বলতা সব আমি জানি। তুমি এখন মুন্না শয়তান নামক ভূতের মোহে পড়ে আমার অস্তিত্ব অস্বীকার করছো। স্টপ বিথি, আর একটাও বাজে কথা নয়। মুনতাহা আমার অতীত, এমন অতীত যাকে আমি ছোট্ট থেকে বেড়ে উঠতে দেখেছি, যার জন্য আমার এই হৃদয় একটু একটু করে বেড়ে উঠেছে বিশাল এক প্রেমের বাগান। তাহলে আমি কে? আমি শুধুই একটা স্ট্যান্ডবাই ছিলাম তোমার জীবনে বেহরাম। বিথি হুট করেই বেহরামের বুকে লুটিয়ে পড়ে, যা নজর এড়ায় না বেকনিতে থাকা মুনতাহাকে। ধাক্কা দিয়ে বিথিকে সরিয়ে দেয় বেহরাম। এবার ক্ষিপ্ত হয়ে যায় বিথি। বেহরামের সামনে দাঁড়িয়ে ওর কলার চেপে ধরে। আমাকে এত হালকা ভাবে নিও না বেহরাম। ভুলে যেও না আমি কে। আমার সাথে চিট করে সুখে সংসার করবে, সেটা কখনো হবে না বেহরাম। তুমি যদি ভবিষ্যৎ এমপি হও তো আমিও এই শহরের সবচেয়ে বড় মাফিয়ার একমাত্র মেয়ে বিথি শেখ। বিথির কথায় মজা পায় বেহরাম, ঠোঁট প্রসারিত করে হাসে এবার। তোমার ওই মাফিয়া বাপ কেন, তোমার 14 গোষ্ঠী মিলেও আমার একটা চুল বাঁকা করতে পারবে না বিথি। শুধু ব্লাড প্রেশার বাড়িয়ে কি লাভ? এর চেয়ে ভালো চুপচাপ সুবোধ বালিকার মতো বাসায় চলে যাও। উদ্ধৃতি চিহ্ন। বলেই বিথির হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নেয় বেহরাম। ব্লাডি বিচ, তোকে আমি দেখে নিব বেহরাম। এবার ভীষণ ক্ষেপে যায় বেহরাম। ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় বিথির গালে। দাঁতে দাঁত চেপে বলে, আমি চিটার, তোর সাথে চিটিং করেছি আর তুই তো খুব ভালো, তাই না? আমার সাথে রিলেশনে আসার আগে কয়জনের সাথে বেড শেয়ার করেছিস ভুলে গিয়েছিস? হাতে তুড়ি দিলে না তোর মতো হাজারটা মেয়ে এসে সামনে দাঁড়াবে এই বেহরাম চৌধুরীর? তোর কোন যোগ্যতা আছে আমার সামনে দাঁড়িয়ে থাকার? হাতের একটা ইশারা পেলে না তোর শরীরে এতগুলো টুকরো করবে যে তোর মাফিয়া বাপ ভাইও তা গুনে শেষ করতে পারবে না। আর এমন সস্তা মার্কা থ্রেট তোর ওইসব বয়ফ্রেন্ডদের জন্য মানায়, দ্য গ্রেট বেহরাম চৌধুরীর জন্য নয়। রাগে অপমানে চোখ বেয়ে পানি পড়ছে বিথির। বহু পুরুষে আসক্ত হলেও বেহরামের সাথে রিলেশনে আসার পর সবাইকে ছেড়ে দিয়েছিল। এত সহজে সে বেহরামকে হাত ছাড়া করবে না সে, কিছুতেই না। রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় বিথি। বেকনিতে দাঁড়িয়ে এতক্ষণ খুব মজা নিয়েই বেহরাম আর মেয়েটার খুনসুটি দেখছিল মুনতাহা। তার কাছে বেশ ভালোই লেগেছে বিষয়টা। এই মুহূর্তে ছাদের উপর একপাশে তৈরি ছোট্ট ঘরের মতো অংশে মিটিং করতে ব্যস্ত বেহরাম আর তার সাঙ্গু পাঙ্গুরা।
ভাই ওই মেয়ের বাপ কেমন ডেঞ্জারাস আপনি তো ভালো করেই জানতেন, তারপরেও কেন ঝামেলা করতে গেলেন আমি বুঝতেছি না। বেহরামের ডান হাত আরিফ কথাগুলো বলছিল এতক্ষণ। হাতে থাকা সিগারেটটা ট্রেতে রেখে পায়ের উপর পা তুলে আরাম করে বসে বেহরাম। ডেঞ্জারাস তো আমিও কম না আরিফ, সামান্য একটা মেয়ে নিয়ে এত চিন্তা করলে সামনে এগুবো কিভাবে বলতো? হাজার হোক ভবিষ্যৎ এমপি হব বলে কথা। কিন্তু ভাই এভাবে ঝামেলা করলে মুন ভাবির কাছে যদি সব ফাঁস করে দেয় তখন কি করব আমরা? ভাবি কিন্তু এখনও জানে না তার বাবার খুনের সাথে কে বা কারা জড়িত। সাবেক মন্ত্রী সাহেবের খুনের সাথে আপনার সম্পর্ক ছিল কিনা এসব যদি কখনো ভাবির কানে আসে তো? প্রশ্নগুলো বেহরামের দিকে ছুড়ে দেয় আরিফ। বেহরাম এবার অনেকটা ঝুঁকে আসে। আমি কি করছি এবং কেন করেছি তা যদি একদিন ওর চোখে পড়ে তাও আমি চাইব ওর চোখে আমার জন্য ঘৃণা না থাকুক। আমি কখনো ওর চোখে খারাপ মানুষ হয়ে বাঁচতে চাই না। সিগারেটে এক টান দিয়ে ধোঁয়াগুলো বাতাসে উড়িয়ে দেয় বেহরাম। বুঝলি আরিফ, জীবনে কখনো কখনো ঝুঁকি নিতে হয়। আর সেটা যদি হয় ভালোবাসার খেয়ে, তাহলে এই বেহরাম চৌধুরী দ্বিতীয়বার ভেবেও দেখবে না। বেহরামের কথায় অবাক হয় না আরিফ। এই মানুষটার সাথে কয়েক বছর হচ্ছে সে আছে। প্রাণের ভয় না থাকলে কবে এই চাকরি ছেড়ে দিত সে? এত বছর বেহরামের সাথে থেকে যে পরিমাণ নেশাও বানিয়েছে সে এখন বেহরামের ছায়া থেকে বেরিয়ে আসতে ভয় করে তার। বিথির বাপে যে এই পুরো টাঙ্গাইল জুড়ে নিজের হাত ছড়িয়ে রেখেছে তা ভালো করেই জানে বেহরাম নিজেও। বিথির সাথে এমনটা করে ঠিক করেনি বেহরাম ভাই, তা মনে মনে চিন্তা করে আরিফ। তোর আজগুবি চিন্তা শেষ হলে এখন বেরিয়ে যা, সবাইকে নিয়ে আমার জরুরি কাজ আছে। আরিফ সহ সব পুলাপান বেরিয়ে গেলে ঘরের দরজা বন্ধ করে দেয় বেহরাম। বিথির ভাই ইরফানকে কল করে এবার সে। ইরফানকে সংক্ষেপে পুরো বিষয়টা বুঝিয়ে বলে সে। আর কেউ না হোক তার সবচেয়ে কাছের বন্ধুটা তো বুঝতে পারবে তাকে। বিথির সাথে সম্পর্কে গিয়েছিল বেহরাম মূলত ইরফানের কথাতেই। অনেকটা নিজের স্বার্থের জন্যই এই সম্পর্কে যাওয়া তার। ছাদের অপর প্রান্তে থেকে এবার বেরিয়ে আসে এক ছায়া মূর্তি, যে এতক্ষণ মন দিয়ে বেহরামের সমস্ত কথা শুনে যাচ্ছিল। সেই ছায়ামূর্তির মুখ এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। চাঁদের আলোয় চোখ দুটো ঝলসে উঠেছে তার রাগে, কষ্টে আর অবিশ্বাসে। তার মানে বেহরাম ভাই আপনিও? অস্পষ্ট স্বরে গলা দিয়ে বেরিয়ে যায় মুনতাহার। সত্যি যদি কখনো আমি জানতে পারি আমার বাবার খুনের সাথে আপনার হাত রয়েছে বেহরাম ভাই, তবে সেদিন হবে আমার চোখে আপনার ভালোবাসার মৃত্যু বেহরাম ভাই। আমার কাছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে বেঁচে থাকতে হবে আপনাকে বেহরাম ভাই। আস্তে আস্তে নিচে নেমে আসে মুনতাহা। নিজের রুমের সামনে রহিমা খালাকে উকিঝুঁকি মারতে দেখে সে। এই বাড়ির কাউকে বিশ্বাস হয় না তার। বাবার মৃত্যুর পর থেকেই সবাই কেমন যেন বদলে গেছে। মায়ের মৃত্যুর পর তো তার দুনিয়াটাই ছোট হয়ে গেছে। মা নেই কথাটা মনে হতেই বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হয় তার। ছোট্ট কিশোরী মেয়েটা নিজের ভেতর যে যন্ত্রণা পুষে লালন করে এসেছে আজ তা আত্মবিশ্বাস আর সাহসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। রহিমা খালার পিছনে গিয়ে হালকা শব্দ করে মুনতাহা, আর তাতেই যেন ভূত দেখার মতো লাফিয়ে চমকে ওঠে রহিমা খালা। যেন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন তিনি। আমতা আমতা করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মুনতাহা কঠিন স্বরে বলে ওঠে, খালা আপনাকে সবাই সম্মান করে বলে ভাববেন না অন্যায় করে পার পেয়ে যাবেন। আবার যদি আপনাকে আমার বা আমার রুমের দিকে নজর দেওয়ার চেষ্টা করেছেন তো তার ফল খুব খারাপ হবে। রহিমা খালা চুপচাপ মাথা নিচু করে ঘরের সামনে থেকে চলে যান। এবার মুনতাহা নিজের ঘরে এসে চুপচাপ ঘুমিয়ে যায়। ঘুমন্ত বাড়ির নিস্তব্ধতা ভেঙে এক ঝাপটা হাওয়া জানালার পর্দা উড়িয়ে দিল। সেই হাওয়ার সাথে মিশে থাকা একটা ভেসে আসা কান্নার শব্দ মুনতাহার ঘুম ভাঙিয়ে দেয়। চোখ মেলে ধীরে ধীরে উঠে বসে সে। তার কানে বাজছে একটানা কান্না, না এটা স্বপ্ন নয়। মুনতাহা দ্রুত ব্যালকনির দিকে এগিয়ে যায়। জানালার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখে বাগানের কোণে কেউ দাঁড়িয়ে কাঁদছে। একটা মেয়ের অবয়ব, চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও অবয়বটা তার কাছে ভীষণ পরিচিত মনে হয়। মুনতাহা চোখ কচলে আবার দেখে কেউ নেই। তবুও তার শরীর ঠান্ডা হয়ে আসে। চুপচাপ বিছানায় গা এলিয়ে দেয় সে। একবার ভাবে বেহরাম ভাইয়েরও কি ঘুম ভেঙে গেছে আমার মতো, নাকি বেঘরে ঘুমাচ্ছে এখনও সেই ছোটবেলার মতো। ছোটবেলার স্মৃতি মনে হলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় মুনতাহার। এখনও তার ব্যতিক্রম হচ্ছে না, তাই চুপচাপ ঘুমানোর চেষ্টা করে সে। সকালে চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙ্গে মুনতাহার। শব্দটা যে বসার ঘর থেকে আসছে তা বুঝতে পারে সে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সেদিকে এগিয়ে যায়। এবার বসার ঘরে কয়েকজন বসে আছে। তাদের সবার চেহারা দেখতে না পারলেও তাদের মধ্যে দুজন মেয়ে আর তিনজন পুরুষ মানুষ।
বেহরাম ভাইকে একপাশে দাঁড়িয়ে মোবাইল টিপতে দেখে অবাক চোখে তাকায় মুনতাহা। বেহরামের সাথেই গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে সেদিনের সেই মেয়েটা। সোফায় বসে থাকা মোটা গোফওয়ালা লোকটা এবার মুখ খুলেন। বেহরামের বাবা বাদশা চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো সবকিছুই জানেন ভাই সাহেব। আমার বাচ্চা মেয়েটা আপনার ছেলেটাকে ভালোবাসে। আপনার ছেলে যে বাসে না তাও কিন্তু নয়। ছেলেটা ভবিষ্যৎ এমপি হতে চলেছে। সেখানে আমাদের সম্পর্কটা পাকাপোক্ত করতে পারলে দুই পক্ষের জন্যই ভালো হতো। আপনি জানেন আমি কত ব্যস্ত মানুষ। শুধু মেয়ের কথা চিন্তা করে, আর আপনার ভাই কিরণ আমার খুব কাছের বন্ধু, তার কথাতেই এত সকাল সকাল ছুটে আসা। আপনাদের মতামত পেলেই বিয়ের কাজকর্ম আগাবে। মেয়েটা কাল থেকে কিছু খাচ্ছে না। এখন বাবা হিসেবে তো আর মেয়ের চোখের জল দেখতে পারবো না। আর চোখে একবার দরজার সামনে দাঁড়ানো মুনতাহার দিকে তাকায় বেহরাম। সে ভেবেছিল মুন হয়তো রেগে যাবে বা কিছু বলবে, কিন্তু মুনের এই মুচকি হাসি এবার বেহরামের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হয়ে উঠেছে। এবার হাসি মুখে সামনের দিকে এগিয়ে যায় মুনতাহা। জি আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, ভালোবাসা বেশিদিন মুক্ত অবস্থায় রাখতে নেই, তাহলে উড়ে যেতে পারে। মুনতাহার কথায় মুখ তুলে তাকায় সোফায় বসে থাকা খলিল শেখের ছোট ছেলে সাজ্জাদ শেখ। যেন আকাশের চাঁদ দেখার মতো লাফিয়ে উঠে সে। তুমি এখানে জানো, গত একটা মাস তোমাকে কত খুঁজেছি আমি মুনতাহা। শেষ পর্যন্ত না পেয়ে বাবার কথায় দেশে ফিরে এসেছি। সাজ্জাদকে দেখে অবাক হয় মুনতাহা। জাপানে একই সাথে পড়াশোনা করত তারা। ছেলেটা 3টা বছর তার পিছনে আঠার মতো আটকে আছে। ছেলেকে এভাবে লাফিয়ে উঠতে দেখে ছুটে আসেন তার মা ছাবিনা শেখ। চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করেন, কি হয়েছে, আর এই মেয়েকে দেখে এভাবে লাফিয়ে উঠারই বা মানে কি? চারদিকে তাকিয়ে ভীষণ লজ্জা পায় সাজ্জাদ। মায়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে সে। মায়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, এই সেই মেয়ে, যার কথা সবসময়ই বলতাম। 3টা বছর পরে আছি শুধু তার পিছনেই, তবুও পাওয়ার নাম নেই। এবার ছেলের বোকামির জন্য সবার কাছে মাফ চান ছাবিনা শেখ। বেহরামের মা আয়েশা চৌধুরীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, এই মেয়েকে তো ঠিক চিনলাম না, আগে তো কখনো এই বাড়িতে দেখিওনি। আসলে আপা, ও হচ্ছে মনির আর মুনজেরিনের একমাত্র মেয়ে মুনতাহা। আর ওর সাথে বেহরামের। কথাটা শেষ করার আগেই আয়েশা চৌধুরীকে থামিয়ে দেয় মুনতাহা। আহা আম্মু, থাক না ওসব কথা, আমরা বরং বর্তমান নিয়ে কথা বলি। বেহরামের দিকে তাকিয়ে মুচকি হাসে মুনতাহা। ব্যাস এটুকুই দরকার ছিল আগুনে ঘি ঢালার জন্য। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বিথিকে আর নিজে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায় চৌধুরী বাড়ি থেকে। চৌধুরী বাড়িতে সন্ধ্যার পরপরেই সকলে মিলে আলোচনায় বসেছেন বেহরাম আর মুনতাহার বিয়ে নিয়ে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুম জুড়ে থমথমে নীরবতা। গম্ভীর মুখে বাদশা চৌধুরী সোফায় হেলান দিয়ে বসে আছে। পাশেই একরাশ চিন্তা নিয়ে বসে আছে আয়েশা চৌধুরী। বিথিকে নিয়ে বেহরামের বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে। বেহরাম বিবাহিত, তার চেয়ে বড় কথা মুনতাহা এখন ফিরে এসেছে। সেখানে নতুন করে বিথির সাথে কোনভাবেই সম্পর্ক সম্ভব না। বাদশা চৌধুরী গলা খাকারি দিয়ে বলেন, এই বাড়ির সুনাম, আমাদের পরিবারের সম্মান, সবকিছু নিয়ে এখন প্রশ্ন উঠবে। সত্যিটা যখন সামনে আসবে তখন কিন্তু বিথির পরিবার চুপ করে থাকবে না। বেহরাম শান্ত স্বরে জবাব দেয়, সমাজের চেয়ে বড় সত্য হলো আমি মুনকে ভালোবাসি আর ও আমার বিবাহিত স্ত্রী। বিথির সাথে সম্পর্কটা ছিল আমার একটা ভুল মায়। আমি সেটা মেনে নিচ্ছি। দেখো বেহরাম, এই জিনিসটা একটা ভুল মায় নয়। এখানে অনেক বড় ভুল করেছো তুমি। শুধু আমাদের সম্মান জড়িয়ে আছে বিষয়টা এমন নয়, এখানে তাদেরও সম্মান জড়িত। আয়েশা চৌধুরীর কথায় জবাব দেয় না বেহরাম। সে চুপচাপ সোফায় বসে মুনতাহাকে দেখতে ব্যস্ত। বেহরামের দাদি আজমিন চৌধুরী এবার গলা খাকারি দেয়, এইখানে কার সম্মান যাইব আর কে কি কইব সেইটা আমি দেখমু না। মুনের লগে বেহরামের একবার বিয়ে হইয়া গেছে, এটাই আসল সত্যি, আর এটাই মাইনা লইতে হবে। কোথাকার কোন বিথি না ফিতি এই সংসারে আসতে পারবো না, এটাই আমার শেষ কথা। এবার উঠে দাঁড়ায় মুনতাহা গম্ভীর কণ্ঠে বলে, দাদি, আমি তোমাকে সম্মান করি। ছোটবেলা থেকে আপনাকে মাথার উপরের ছায়া ভেবে বড় হয়েছি। তার মানে এই না যে সবসময়ই আমি তোমার কিংবা এই চৌধুরী বাড়ির চাপিয়ে দেওয়া যে কোনো সিদ্ধান্ত সবসময় মাথা পেতে নিব। আমি এখন যথেষ্ট বুঝদার হয়েছি। নিজের জীবন, নিজের সম্মান, এই দুটো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে। আজমিন চৌধুরী নাতনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তুই আমারে চিনস না, এহনো মুন। এই বাড়ির ইজ্জত, এই বাড়ির রেওয়াজ আমি বানাইছি। আমার উপর তোর বাপেও কোন দিন কথা বলার সাহস পায় নাই, সেখানে তুই সেদিনের মাইয়া হইয়া আমার মুখের উপর কথা কইতাছস। আয়েশা চৌধুরী শাশুড়িকে শান্ত করার চেষ্টা করেন।
মা আপনি উত্তেজিত হবেন না, ও বাচ্চা মানুষ, কি বলতে কি বলেছে আমি ওকে বুঝিয়ে বলবো। না আম্মু, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। বেহরাম ভাইকে আমি ভালোবাসতাম এটা সত্যি, কিন্তু উনি আমার সাথে যে ব্যবহার করেছেন সেসব আমি ভুলিনি। ওনাকে ভালোবেসে মুনতাহা মরে গিয়ে জন্ম নিয়েছে এই নতুন মুন, যেখানে বেহরাম নামক কোন মানুষের ঠাঁই নেই। আমি ডিভোর্স চাই, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। তারপর শুধু বিথি কেন আরও 3টে বিয়ে করুক, আমার সমস্যা নেই। আর চোখে বেহরামের দিকে তাকায় মুনতাহা, রাগে চোখ থেকে আগুন ঝরছে তার। ঠিক আছে, তাহলে বিথির সাথেই বিয়ের কথা আগাও, বাকিটা আমি দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করব। আমিও বেহরাম চৌধুরী, শুধু যে তোমার রক্ত চৌধুরী বংশের তা কিন্তু নয় মুনতাহা। বেহরামের কথায় ভড়কে যায় মুনতাহা, বিষয়টা এত সহজে মেনে নিবে সেটা আশা করেনি। পরদিন সকালে ছোট বোনের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙ্গে বেহরামের। ঘড়িতে তখন বেলা 11টা। কি সমস্যা তোর, এভাবে ঘুমের ডিস্টার্ব করছিস কেন? যা এখান থেকে, না হলে কিন্তু দেব একটা কানের নিচে। ভাইয়া ভাবির বিয়ে? হুয়াট, কি যা তা বলছিস? কোন ভাবির বিয়ে আর কার সাথে? মুন ভাবির। কাল যে বিথি আপুর একটা ভাই এসেছিল না, তার সাথে। আজকে নাকি ভাবিকে দেখতে এসেছে ওনারা। বেহরামের ঘুম এবার পুরোপুরি উবে যায়। মনের মধ্যে থাকা ফুলের বাগানের ছোট্ট ফুলের দিকে কেউ নজর দিয়েছে ভেবেই রাগে ফুঁসে ওঠে বেহরাম। কোন রকম ফ্রেশ হয়ে বসার ঘরের দিকে ছুটে যায় সে। ততক্ষণে মুনতাহা সাদা রঙের শাড়ি পরে সেখানে উপস্থিত হয়েছে। বেহরাম ছুটে গিয়ে শক্ত করে মুনের হাতে থাবা বসায়। ব্যথায় কুকড়ে ওঠে মুনতাহা। বিয়ে করার খুব শখ, তাই না? তোকে সারা জীবন এই বেহরামের সাথেই থাকবে হবে, সে হোক জীবিত নয়তো আত্মা হয়ে। আহ বেহরাম ভাই, কি করছেন? লাগছে তো নাকি? এভাবে কেউ কাউকে ধরে নাকি? চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে মুনতাহার গালে। টানতে টানতে মুনতাহাকে নিজের ঘরের দিকে নিয়ে যায় বেহরাম। মুনকে রুমে বন্ধ করে বসার ঘরে ফিরে আসে সে। খলিল শেখ আর সাবিনা শেখ বিস্মিত চোখে তাকিয়ে আছে বেহরামের দিকে। ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন তারা, সেখানে কিনা মেয়েকেই দেখতে পারলেন না তারা। এসব কি ধরনের অসভ্যতা বেহরাম? আমরা তো মুনতাহাকে দেখতে এসেছি, তাই না? তাহলে এভাবে টেনে নিয়ে যাওয়ার মানে কি বেহরাম? দেখুন আঙ্কেল, আপনাকে কিছু কথা আগেই বলা দরকার ছিল, কিন্তু আপনার বন্ধু কিরণ চৌধুরী সম্ভবত সেটা জানাতে ভুলে গিয়েছিল যে আমি, মানে দ্য গ্রেট বেহরাম চৌধুরী, অলরেডি বিবাহিত। আর আজকে আপনারা যাকে দেখতে এসেছেন সেই মুনতাহা চৌধুরী হচ্ছে এই বাড়ির একমাত্র নাতবউ। আমার মনে হয় কথাগুলো কিরণ আঙ্কেলের আরও আগে আপনাকে জানানো উচিত ছিল। আর হ্যাঁ, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আপনার ছেলে কিংবা মেয়ে কারোরই এই বাড়িতে বিয়ে করা হচ্ছে না। হিংস্র চিতার মতো লাফিয়ে উঠে খলিল শেখ। ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে সে। আজকের এই অপমান কিন্তু আমি ভুলব না বেহরাম। একটা বাচ্চা ছেলে যে কিনা খলিল শেখকে অপমান করার সাহস দেখায়। আমার সম্মান নিয়ে দিনের পর দিন খেলা করেছে। যেই বংশে এমন খেল দেখাতে পারে সেখানে তো আগুন লাগতেই পারে। আগুনের ভয় বেহরাম চৌধুরী করে না খলিল শেখ। যে আগুন নিয়ে খেলা করে তাকে আগুনের ভয় দেখাবেন না। আপনি যদি ভুলে গিয়ে থাকেন তবে মনে করিয়ে দিচ্ছি আমার শ্বশুর মশাই কিভাবে আপনাকে জ্বালিয়েছে। খলিল শেখ এবার আর নিজের রাগ চেপে রাখতে পারে না। এক ধাক্কায় সামনে রাখা কাচের টেবিলটা উল্টে ফেলে। কাচ ভেঙে ছিটকে পড়ে মেঝেতে। তুই আমাকে চিনিস না বেহরাম চৌধুরী? আমি খলিল শেখ, দক্ষিণের বন্দর এরিয়া 3টা শহর, 4টা বড় ব্যবসা আর 20-20টা মার্ডার কেসের আসামি। আমি সেই খলিল শেখ যার আসার খবর শুনে লোকে রাস্তা খালি করে দেয়। আর সেখানে তুই কিনা সামান্য এক এমপির ছেলে হয়ে আমার মান সম্মান নিয়ে খেলা করিস। আজ তুই আমার যে সম্মান নিয়ে খেলা করেছিস তার হিসেব তোর বংশের সব পুরুষ মিলেও গুণে শেষ করতে পারবে না। বেহরাম তাচ্ছিল্যের হাসি হেসে বলে। চিনে গেছি খলিল শেখ। একটা জিনিস মনে রাখবেন, আমি সেই বেহরাম চৌধুরী যে কিনা আগুন নিয়ে খেলতে গিয়ে নিজের পরিবারকেও ছাড় দেয় না। আপনি যদি খেলার মাঠ রেডি করেন তো খেলোয়াড় হিসেবে আমি সবসময় রেডি। ভালো, তাহলে দেখা হোক মাঠেই। ময়দানে দেখা হলে শেষ পর্যন্ত কে হাসবে আর কে কাঁদে। সাবিনাকে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো খলিল শেখ বলে যায়, তোর প্রেম, তোর ঘর, তোর পরিবার আর তোর এই ক্ষমতা কতদিন টিকিয়ে রাখতে পারিস দেখে নিব। খলিল শেখ বেরিয়ে যায় চৌধুরী বাড়ি থেকে, কিন্তু রেখে যায় একরাশ বিষাক্ত নীরবতা যা এই মুহূর্তে পুরো চৌধুরী বাড়িকে গ্রাস করে নিয়েছে। খলিল শেখের সাথে ঝামেলায় জড়িয়ে কি পরিণতি হতে পারে সে অনেক আগেই অনুভব করেছে চৌধুরী বাড়ি। আবার নতুন করে বেহরাম সেই আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে ভেবেই আঁতকে উঠে আজমিন চৌধুরী। বেহরামের চোখমুখ লাল হয়ে আছে। মাতৃ বাইরে থেকে বাসায় এসেছে বেহরাম।
ড্রয়িং রুমে এসেই চিৎকার করে সবাইকে ডাকে বেহরাম। তার চিৎকারে এক মুহূর্তের মধ্যে যেন পুরো চৌধুরী বাড়ির সব সদস্য এসে জড়ো হয়েছে তার সামনে। চৌধুরী বাড়ির সবাই উপস্থিত হলেও মুনতাহাকে না দেখে আবার চোখ মুখ খেঁচিয়ে উঠে বেহরাম। তুই দাঁড়া, আমি দেখছি, বলেই চিন্তিত ভঙ্গিতে মুনতাহার রুমের দিকে এগিয়ে যায় বেহরামের মা। চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে চিন্তার ছাপ থাকলেও মুখে ক্রূর হাসি নিয়ে উপস্থিত হয় মুনতাহা। মুনতাহার এই হাসি মুখের দিকে উচ্চ হাসি দিয়ে উঠে বেহরাম, আর এতেই হকচকিয়ে যায় মুনতাহা। এক হাতে মুনতাহার গালে আলতো করে ছুঁয়ে দেয় বেহরাম। মুনতাহা থমকে যায়। এত কাছে এর আগে বেহরামকে মুনতাহা কখনো পায়নি। পরিবারের এত সব মানুষের সামনে বেহরামের এই ছোঁয়া মুনতাহাকে স্তব্ধ করে দেয়। কয়েক কদম পিছিয়ে যায় মুনতাহা, তার চোখে লজ্জা আর এক ধরনের অস্বস্তি যা তাকে এই মুহূর্তে মাটি ফাঁক করে ঢুকে যেতে তাড়া করছে। হু হু করে হেসে উঠে বেহরাম। এই সাহস নিয়ে আবার বেহরাম চৌধুরীর সাথে খেলতে এসেছ আমার বাচ্চার ভবিষ্যৎ আম্মু? তুমি ভাবলে কিভাবে যে গোপনে বিথির সাথে কথা বলতে যাবে আর তা আমার কান অবধি পৌঁছাবে না? হাউ বেবি, হাউ ইজ দিস পসিবল? সবাই কান খুলে শুনে রাখো, বেহরাম চৌধুরী যা বলবে সেটাই ফাইনাল এবং সেটাই হতে হবে। আমি যখন বলেছি বিথিকে বিয়ে করব না, তার মানে হচ্ছে বিথি এই বাড়ির বউ হচ্ছে না। বিয়ে তো আপনার বিথিকেই করতে হবে বেহরাম ভাই, না হলে আমার শূন্যতা আপনাকে অনুভব কি করে করাবো বলুন তো আমাকে? আপনার জীবনে দ্বিতীয়বার ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ আপনাকে দিব না। মুনতাহা কখনো নিজের আত্মসম্মানকে ছোট করতে দিবে না। চিৎকার করে কথাগুলো বলল মুনতাহা। ভেতরটা রাগে ফুঁসে উঠলেও মুনতাহার দিকে শান্ত চোখে তাকায় বেহরাম। মুনতাহার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, একটা কথা জানো তো, মুরব্বীরা বলে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় একজন আগুন হলে আরেকজন নাকি পানি হতে হয়। দুজনেই আগুন হলে সংসারের আগুন শুধুই বাড়তেই থাকে। কি বলো দাদিজান? বলেই আজমিন চৌধুরীর দিকে তাকিয়ে চোখ মারে বেহরাম। জানো তো নিজের জন্য বেহরাম কতটা নিষ্ঠুর হতে পারে? আমি একজন ভবিষ্যৎ মন্ত্রী, কত বড় বড় গুন্ডা পান্ডাদের সামলিয়ে চলতে হয়, আর সেখানে তো তুমি এক সামান্য মশা মায়মুন। যতই উড়ার চেষ্টা করো না কেন দিনশেষে খাঁচার মধ্যেই আছড়ে পড়তে হবে। এতদিন খাঁচার দুয়ার খোলা রেখেছিলাম, তার মানে এই না যে এখন আর পায়ে শিকল পরাতে পারবো না। সে কি বেহরাম ভাই, আপনি হয়তো ভুলে জানেন না যে খাঁচা থেকে একবার পাখি মুক্ত হয়ে গেলে তাকে আর অন্যের ইচ্ছেতে খাঁচায় নেওয়া যায় না। পাখি যদি নিজে থেকে না চায় তাহলে পাখিকে আবার খাঁচায় নেওয়ার স্বপ্ন জেগে জেগেই দেখতে হয়। দেখা যাক শেষ পর্যন্ত হার জিত হয়। সবার দিকে এক নজর চোখ বুলিয়ে কোর্টের বোতাম খুলতে খুলতে নিজের রুমের দিকে চলে যায় বেহরাম। এতগুলো মানুষকে ডেকে এনে যেন সার্কাসের জোকার বানিয়ে রেখে চলে গেল বেহরাম। এবার বেহরামের বাপ বাদশা চৌধুরী আয়শা চৌধুরীর উপর ভীষণ ক্ষেপে গেছেন। শুধুমাত্র তোমার আশকারা পেয়ে পেয়েই আজ এই দশা হয়েছে। শয়তানটার কাজ নাই থাকতে পারে, কিন্তু অন্যদের তো কাজ আছে নাকি? আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এভাবে ডেকে এনে সবাইকে বোকা বানিয়ে চলে যাওয়াটা কেমন ধরনের ভদ্রতা? বাদশা চৌধুরীর মুখের উপর এবার তারই কথা ফিরিয়ে দিলেন আয়শা চৌধুরী। যেমন বজ্জাত বাপ তেমনই হয়েছে বজ্জাত ছেলে। নিজে তো পারে না ছেলেকে মাথায় উঠিয়ে রাখবে, আবার আমাকে বলে কিনা আমার আস্কারা পেয়ে এমন বজ্জাত হয়েছে। তোমাদের এই বাপ ছেলের নাটক দেখতে দেখতে আমি আজ বিরক্ত। বলেই রুমের দিকে চলে গেলেন আয়শা চৌধুরী। একে একে পরিবারের প্রতিটা সদস্যই নিজ নিজ গন্তব্য ফিরে গিয়েছে। আস্তে আস্তে ছাদের দিকে এগিয়ে যায় মুনতাহা। সূর্য অনেকটা পরে এসেছে। শেষ বেলার এই সময়টা প্রতিদিনই মুনতাহা ছাদে কাটায়। ছাদের এক পাশে থাকা দোলনায় বসে পড়ে সে। বিথির সাথে আজ দেখা করতে গিয়েছিল সে, একথা সত্যি। যেখানে চৌধুরী বাড়ির কোন সদস্য তার বাইরে যাওয়ার খবর পায়নি, সেখানে বেহরাম কিভাবে খবর পেল বিষয়টা চিন্তায় ফেলে দেয় মুনতাহাকে। তবে কি বেহরাম ভাই আমাকে অনুসরণ করতে কাউকে পাঠাচ্ছেন? এরকম হলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। শাওয়ার নিয়ে আবার বেরিয়েছে বেহরাম। সবসময়ই নিজে ড্রাইভ করলেও আজ মন মেজাজ ভালো নেই তার। নিজে ড্রাইভ না করে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যায় বেহরাম। মুনতাহা বিষয়টা অনেক জটিল করে ফেলেছে। দুপুরে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল বেহরাম। সেখানেই মুনতাহার মতো কাউকে দেখে সন্দেহ হয় তার। কিছুক্ষণ পর বিথিকে ঢুকতে দেখেই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তার কাছে। বেহরামের ভেতরের অস্থিরতা বেড়েই চলেছে। মুনতাহা যতই বলুক সে বেহরাম ভাই চায় না, কিন্তু বাস্তবতা আলাদা। যেখানে বেহরামের জীবন থেকে মুনতাহার ছায়াটাই সরানো অসম্ভব, সেখানে বিথিকে বিয়ে করা তো অসম্ভব। চোখ বন্ধ করে দোলনার এক পাশে বসে আছে মুনতাহা। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে তার।
চোখের জল অনেক আগেই লুকিয়ে রাখতে শিখে গেছে মুনতাহা। বেহরামের বাজপাখির নজরে পড়ে গেছে সে। বেহরামের প্রতি নিজের দুর্বলতাকে কোনভাবেই সামনে নিয়ে আসতে চায় না মুনতাহা। এই বাড়িতে এসেছে শুধুমাত্র বাবা মায়ের মৃত্যুর রহস্য খুঁজে বের করতে। বেহরামের প্রতি দুর্বল হলে নিজের মায়ের প্রতি দেওয়া ওয়াদা পূরণ করা কঠিন হয়ে যাবে। বিয়ের পর বেহরামের করা প্রতিটি আঘাত বারবার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মুনতাহার। বাবা মাহীন কিশোরী মেয়ের প্রতি বেহরামের করা প্রতিটি অন্যায় আর আঘাতের কথা মনে করে ভীষণ শিউরে ওঠে মুনতাহা। ছোট্ট মনে সেই আঘাত আজ বিশাল এক পাহাড়ের মতো চেপে বসেছে। চোখ খুলে ফেলে মুনতাহা। বাবা তো অনেক আগেই মারা গেছেন। শেষ সম্বল হিসেবে যে মা তাকে আগলে রাখত তিনিও নেই। মা নেই ভাবতেই দম বন্ধ হয়ে মুনতাহার। এক অদৃশ্য শূন্যতা বুকের ভেতর জমাট বাঁধে। পৃথিবীতে যাদের বাবা মা নেই তারাই জানে এই হারানোর যন্ত্রণা কতটা তীব্র। ভিড়ের মধ্যে থেকেও যে শূন্যতা হাহাকার তুলে তা কেবল তারাই টের পায়। প্রয়োজনের সময় যে বেহরাম তার দরকার ছিল তাকে কখনোই পাশে পায়নি মুনতাহা। যে তাকে তখন বুঝেনি আজ তাকে বুঝার কোন মানে নেই মুনতাহার কাছে। ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, এর জন্য প্রয়োজন অনুভূতি, যত্ন আর আপনার টান। চারটি শব্দে ভালোবাসা প্রকাশ হয় না। সত্যিকারের ভালোবাসা প্রকাশ হয় আচরণে, ত্যাগে আর উপস্থিতিতে। একতরফা ভালোবাসা কখনোই টিকে থাকে না। কিশোর বয়সে বেহরাম ভাইয়ের প্রতি আমার যে ভালোবাসা ছিল আজ তা আঘাতের বিশাল পাথরের নিচে চাপা পড়ে আটকে আছে। বেহরাম সেদিন তার ভেঙে পড়া বিধ্বস্ত মানুষটার পাশে দাঁড়ায়নি, তবে আজ কেন সে বেহরামকে ভালোবাসতে বাধ্য থাকবে? হাসপাতালের বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছে বেহরাম। রক্তে ভেজা ব্যান্ডেজে জড়ানো বেহরামের মুখ। বিকেলের দিকে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় বেহরাম। সবসময়ই গাড়ি নিজেই ড্রাইভ করলেও আজ আরিফকে ড্রাইভ করতে হচ্ছে। বেহরামকে অনেকটা উদাসীন আর হতাশ মনে হচ্ছিল আরিফের। তাই তো বেহরামের মন ভালো করতে তার প্রিয় জায়গায় নিয়ে যাচ্ছিল আরিফ। আর কেউ না জানুক, আরিফ তো জানে বেহরাম যতই রাগ করুক ভেতরে সে কতটা নরম মনের মানুষ। কিন্তু ভাগ্যে যেন আজ অন্য কিছুই লেখা ছিল। মাঝরাস্তায় হঠাৎ করেই কেউ আক্রমণ করে বসে তাদের। একটানা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আরিফের বুক। টাল সামলাতে না পেরে গাড়ি গিয়ে ধাক্কা খায় গাছের সাথে। বেহরাম ছিটকে পড়ে অনেকটা বাইরে পিছঢালা রাস্তায়। প্রচণ্ড ধাক্কা, কাঁচ ভাঙ্গার শব্দ আর ধোঁয়ায় ভরে ওঠে চারপাশটা। ততক্ষণে পিছন থেকে তার সাঙ্গ পাঙ্গুরা এসে তার চারপাশে ঘিরে নিয়েছে। বেহরামের মুখের এক পাশ থেতলে গেছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে তার। রাস্তা রক্তে ভেসে যায়, যেন রক্তের নদী বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। ফারহানকে উঠিয়ে হাসপাতালের দিকে রওনা হয় তারা। অন্য গাড়িতে নেওয়া হয় আরিফের নিথর দেহ, যেখানে আজ হয়তো বেহরাম চৌধুরীর থাকার কথা ছিল। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে পুরো চৌধুরী পরিবার। হাসপাতালের বাইরে শত শত ভক্ত, সমর্থক আর সাংবাদিক এসে ভিড় করেছে। বিশিষ্ট রাজনীতিবিদ বাদশাহ চৌধুরীর একমাত্র ছেলের এই অবস্থার জন্য কে বা কারা জড়িত সে নিয়ে হাজারখানি প্রতিবেদন ইতিমধ্যে অনলাইনে ছাপা হয়ে গেছে। দীর্ঘ ৩ ঘণ্টা পর সেন্স ফিরেছে বেহরামের। একে একে চৌধুরী বাড়ির সবাই এসে প্রবেশ করে বেহরামের কেবিনে। সবাইকে দেখলেও বেহরামের চোখ খুঁজে চলেছে এক বিশেষ কাউকে। কিন্তু আফসোস, বেহরামের সেই চোখের চাওয়াকে পূরণ করতে সেই মায়াবতী হাসপাতালেই যে আসেনি। বেহরামের চাহনি দেখে তার মা আয়েশা চৌধুরী আমতা আমতা করে বললেন, আসলে মুনতাহা কি যেন এক কাজে ব্যস্ত, তাই তো তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়েছে, আর তাই তো তোর এই অবস্থার কথা জানাতেই পারিনি। চিন্তা করিস না, আমি এখনই ফোন দিয়ে বলে দিচ্ছি হাসপাতালে চলে আসবে। হাতের ইশারায় মাকে বলতে বারণ করে বেহরাম। বেহরাম যে দেহের মাঝে আঘাত পেয়েছে তার চেয়ে তার প্রেয়সীর অবহেলা তার বুকের মাঝে বেশি কষ্ট দিচ্ছে। আয়েশা চৌধুরী ছেলের মনের অবস্থা কিছুটা বুঝতে পারেন, কিন্তু তার হাতে করার কিছুই নেই। 10 বছর আগের মুনতাহা আর আজকের মুনতাহা যে দুজন দুই মেরুর মানুষ। যেই মুনতাহা বেহরামের এক ফোঁটা রক্ত দেখলেও কান্না জুড়ে দিত, আজ সে এত বড় আঘাতের পর এক পলক দেখার প্রয়োজন বলে মনে করল না। মুনতাহা বাদেও যে আরও একজন ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন না, সেই বিষয়টি নজর এড়ায়নি বেহরামের। রুমের সকলে বেরিয়ে যেতেই বেহরামের পাশে এসে বসেন তার বাবা বাদশাহ চৌধুরী। বিষয়টা কিভাবে বলবেন সে বিষয়ে বুঝতে পারেন না তিনি। ছেলের মুখের দিকে তাকিয়ে ঢুক গিলেন তিনি। বেহরামের কাছে তার বাবার এই ইতস্তত ভাব অসহ্যকর মনে হয়। বিরক্ত হয়ে ওঠে সে। আরিফ আর নেই, স্পটেই মারা গিয়েছে ছেলেটা। দেখ বেহরাম, জানি বিষয়টা মেনে নিতে তোর অনেকটা কষ্ট হলেও এটাই বাস্তব, আর বাস্তবতাকে মেনে নিতে হবে। বেহরামের চোখ ভিজে আসে, কিন্তু সেখানে কোন অভিব্যক্তি দেখায় না সে। হাতের ইশারায় বাবাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে সে।
বাদশা চৌধুরী ছেলের কথা শুনে চুপচাপ বেরিয়ে আসে। চোখ বন্ধ করে আরিফের ফেলে যাওয়া স্মৃতিতে নিজের মনকে আবদ্ধ করে। আরিফকে রাস্তা থেকেই উঠিয়ে এনেছিল বেহরাম, নিজের হাতে গড়েছিল নিজের ভাইয়ের মতো। আজ সেসব অতীত। বুকের ভিতর ফাঁকা হয়ে আসে তার, যেন শরীরের ব্যথার থেকে মনের ভিতরে জমা কষ্টগুলোই তাকে বেশি যন্ত্রণা দিচ্ছে বেহরামকে। যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে আসে বেহরামের, অতিরিক্ত চাপ আর ব্যথায় ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে সে। ঠিক তখনই রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মুনতাহা। এতক্ষণ যেন এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল সে। বেহরামের রক্তে ভেজা ব্যান্ডেজে মোড়ানো মুখের দিকে তাকাতেই মুনতাহার চোখ ঝাপসা হয়ে আসে। তবুও সে নিজেকে শক্ত করে রাখে, দুর্বলতা প্রকাশের কোনো ইচ্ছে নেই তার। 10 বছর আগেই যে ভালোবাসাকে পাত্রচাপা দিয়েছে মুনতাহা, আজ সেই ভালোবাসার জন্য চোখের জল ফেলাটা তার কাছে যেন অপরাধ। নিজেকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় মুনতাহা। চোখ বেয়ে গড়িয়ে পড়ে কিছু না বলা কথা আর বেদনার অশ্রু। নিজেকে বেশিক্ষণ এখানে রাখতে চায় না মুনতাহা। কখন আবার বেহরামের সেন্স ফিরে আসে তার ইয়ত্তা নেই। বেরিয়ে যাওয়ার আগে এক মুহূর্ত থেমে যায় সে। অচেতন বেহরামের দিকে তাকিয়ে নিঃশব্দে ঝুঁকে পড়ে রক্তে ভেজা ব্যান্ডেজের উপর রেখে যায় এক আলতো চুমু। সেই চুমুতেই লুকিয়ে থাকে 10 বছরের নাবলা ভালোবাসা, ব্যথা আর অসমাপ্ত গল্প। হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাসার দিকে রওনা দেয় সে। এই সময়টায় তাকে খুব সাবধানে থাকতে হবে। বেহরামের উপর কে বা কারা হামলা করেছিল সেটা না জানা পর্যন্ত মুনতাহার জীবনেরও ঝুঁকি রয়েছে। আর তাই তো বেহরামের কয়েকজন ছেলেপেলে মুনতাহাকে গাড়িতে করে বাসা পর্যন্ত রেখা যায়। পোস্টমর্টাম রিপোর্ট শেষে আরিফের দেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। সে রাতের মধ্যেই আরিফকে দাফনের ব্যবস্থা করা হয়। চৌধুরী পরিবারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আরিফকে। চৌধুরী বাড়ির পরিবেশ দেখে বুঝার উপায় নেই কোন রাস্তার এতিম ছেলে মারা গিয়েছে। বরং বোয়া থেকে শুরু করে বাদশা চৌধুরী সবার চোখে যেন এক ছেলে হারিয়ে ফেলার অশ্রু টলটল করছে। নিজের ভাইয়ের মতো মানুষ করে তোলা বাচ্চাটাকে শেষবারের মতো দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি বেহরামের। মাঝরাতের স্বপ্নটা দেখে ঘুম ভাঙবে বেহরামের। চারপাশে তাকিয়ে নিজেকে হাসপাতালের চার দেওয়ালের মাঝে আবদ্ধ দেখতে পারে বেহরাম। একে একে সব কিছু মনে পড়তে থাকে তার। আরিফের নিথর দেহটা চোখের সামনে ভেসে ওঠে তার। ছাড়ব না ভাই আমার, আমি বেহরাম চৌধুরী কথা দিচ্ছি তোকে, আমার জন্য আজ তোকে যেই নির্মম মৃত্যুর শিকার হতে হয়েছে যাদের হাতে, তাদের প্রত্যেকের এমন ভয়াবহ মৃত্যু দিব যে যা তারা কল্পনাও করতে পারবে না। নিজের মৃত্যুর জন্য হাত জোর করে অনুরোধ করবে তারা, কিন্তু এতটাই যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করব যে তা কখনো কারো কাম্য নয়। বাকি রাত আর ঘুম হয় না ফারহানের। চোখ বন্ধ করলেই আরিফের রক্তাক্ত দেহ ভেসে ওঠে তার চোখের সামনে। এদিকে আরেকজন প্রেয়সীর চোখে ঘুম নেই। সারারাত জেগে বেহরামের জন্য যায় নামাজে বসে প্রার্থনা করে মুনতাহা। অনেক দিন পর গল্প দিলাম, এজন্য দুঃখিত। আর পর্ব অনেক ছোট হয়েছে যদিও তবুও দিলাম। ইনশাআল্লাহ রেগুলার এবং বড় পর্ব পাবেন আশা করছি। 2টা দিন মনের ভিতরের অসহ্য যন্ত্রণা নিয়ে পাড়ি দিয়েছে বেহরাম। সকালের হালকা রোদে হাসপাতালের কেবিনে থাকা চেয়ারে বসে আছে সে। সকালের নরম আলো তার মুখে পড়লেও সেখানে কোন কোমলতার স্থান নেই। সে আলো যেন বেহরামের বুকের ভেতরে এক প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। কিছু ফাইল আর ছবি নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে ফারুক। ভাই, আপনার কথা মতো সব বের করেছি। আপনার আর আরিফ ভাইয়ের উপর যেদিন আক্রমণ হয় সেদিনের রাস্তায় একটা সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। কিন্তু কিন্তু কি? বেহরামের ঠান্ডা গলায় কথাটা তীরের মতো লাগে ফারুকের কাছে। ফারুক নিচু গলায় বলে, ফুটেজটা কেউ ডিলিট করে দিয়েছে ভাই, তবে বেকআপে একটা মুখ পাওয়া গেছে। ছবিটা বেহরামের সামনের টেবিলে রেখে বেরিয়ে যায় ফারুক। ছবিটা হাতে নিয়ে তাকাতেই বেহরামের মুখ লাল হয়ে আসে। শহীর চোখে তাকিয়ে থাকে কিছুটা সময় আর মুখে এক ক্রূর হাসি খেলে যায় তার। বেহরাম চৌধুরীর কাছে জীবনের মূল্যে জীবন দিয়েই চুকাতে হবে মি। বেহরামের হাত শক্ত হয়ে আসে, ব্যান্ডেজের ফাঁক দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে নিচে। কিন্তু সেদিকে তার কোন পরোয়া নেই। চেয়ার ছেড়ে ধীরে ধীরে দাঁড়ায় বেহরাম। তাকে আমি এমনভাবে মৃত্যু দিব যে পুরো শহর জানবে বেহরাম চৌধুরীর সাথে গাদ্দারি করার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। মনের ভিতর এক একটা ক্ষত ধীরে ধীরে কাটা হয়ে ফুটে উঠে বেহরামের। যেন প্রতিটা কাটা বেহরামের দেহের মাঝে অম্লীয়ভাবে মিশে একাকার হয়ে যায়। বিভীষিকাময় স্মৃতিগুলো আবারও চোখের সামনে ভেসে ওঠে তার। স্মৃতিগুলো হৃদয়ের গভীরে এতটাই গেঁথে গিয়েছে যে তা মুছে ফেলা অসম্ভব। বেহরামের ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক পিচ্ছিল হাসি। সেই হাসিতে নেই কোন কোমলতা, যেন কাচের মতো চিকচিক করে কেটে ফেলবে সবকিছু।
হাতের ব্যান্ডেজের দিকে নজর পড়ে বেহরামের রক্ত গড়িয়ে পড়ছে সেখান, তবুও তা যেন লক্ষ্য করলই বেহরাম। কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে মুনতাহা। ততক্ষণে হাতের রক্ত শুকিয়ে গেছে বেহরামের। হাতের দিকে তাকাতেই আটকে ওঠে মুনতাহা। কি অবস্থা করেছ হাতের? বেহরাম ভাই, তুমি কি কখনোই নিজেকে নিয়ে সিরিয়াস হবে না? তাতে তোর কি? আমার হাত থেকে রক্তই বেরুক আর আমি মরেই যাই, তাতে তো তোর কিছু হওয়ার কিছু না, তাই না? নাকি আবার আমার হাতে রক্ত দেখে তোর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? বেহরামের কথায় থমকে যায় মুনতাহা। সত্যিই কি তার মনে রক্তক্ষরণ হচ্ছে, নাকি এ শুধুই কর্তব্যবোধের চাপ? নিজেই বুঝে উঠতে পারে না মুনতাহা। চোখ সরিয়ে নেয় মুনতাহা। পিনপতন নীরবতা নেমে আসে পুরো বারান্দা জুড়ে। নীরবতা কাটিয়ে কেবিন থেকে ব্যান্ডেজ আর ঔষধ নিয়ে আসে মুনতাহা। পুরনো ব্যান্ডেজ খুলে ঔষধ লাগিয়ে দিয়ে নতুন ব্যান্ডেজ শুরু করে এবার। তুমি জানো বেহরাম ভাই, মৃদু গলায় বলে মুনতাহা, সবকিছু নিয়েই তোমার রাগ একটু বেশি। পৃথিবী, মানুষ আর নিজের উপর, সবকিছুর উপর। বেহরাম মুখ তুলে তাকায় মুনতাহার দিকে। আর তুই ভাবছিস আমি এমনি এমন হয়ে গেছি? তার কণ্ঠে জমে থাকা ব্যথার সাথে মিশে আছে বুকের ভিতর জমে থাকা অসহ্য যন্ত্রণা। মুনতাহা কিছু বলতে গিয়েও থেমে যায়। শব্দগুলো গলার মাঝে আটকে আসে তার। বেহরাম নিচু গলায় বলে, যেদিন নিজের চোখের সামনে কাছের কেউ তোর বিশ্বাস ভেঙে দেয় সেদিন বুঝবি রক্ত শুকায় না, শুধু ব্যথাটা শুকাতে শেখে। চুপচাপ দাঁড়িয়ে থাকে মুনতাহা। তার চেয়ে বেশি ব্যথা কারো মনে থাকতে পারে তা জানা নেই তার। বাবা মায়ের মুখগুলো চোখের সামনে ভেসে ওঠে তার। চোখের কোণে জমে ওঠে এক ফোঁটা জল, কিন্তু সেটা গড়িয়ে পড়তে দেয় না সে। সব ক্ষতি তো প্রতিশোধে শুকায় না বেহরাম ভাই। বেহরাম নিঃশব্দে হাসে, একটা তিক্ত ভাঙা হাসি। তুই ভুল জানিস মুন, কিছু ক্ষত শুধু প্রতিশোধেই বাঁচে। মুনতাহা একদৃষ্টিতে তাকিয়ে থাকে বেহরামের চোখে। ওই জোড়া যেন কোন আগুনে পুড়ে যাওয়া অতীতের প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, রাগ আর প্রতিশোধ মিশে গেছে এক ভয়ঙ্কর নির্বতায়। মুনতাহা কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, প্রতিশোধ কিসের জন্য বেহরাম ভাই, কার উপর? বেহরাম হালকা হেসে মাথাটা নিচু করে। তুই বুঝবি মুন, মানুষ যখন ভরসার জায়গাটা হারিয়ে ফেলে তখন প্রতিশোধই একমায় ভরসার জায়গা হয়ে দাঁড়ায়। ঠিক এখন যেমন তুই গিয়েছিস। বেহরামের কথায় চমকে ওঠে মুনতাহা। মুনতাহা যে বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই ফিরে এসেছে সে কথা তো বেহরামের জানার কথা না। মুনতাহার বুকের ভেতরটা কাঁপতে থাকে। বেহরামের চোখের ভেতর যেন এমন কোন আয়না বসানো রয়েছে যেখানে মুনতাহা নিজের গোপনটুকু স্পষ্ট দেখতে পারছে। তুমি কিভাবে জানলে? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে মুনতাহা। হালকা হাসে বেহরাম। আমি জানি না মুন, আমি শুধু অনুভব করেছি। তোর চোখে যেই আগুন আছে তা কখনো ভালোবাসার জন্য জ্বলে ওঠে না। তোর চোখে আমি প্রতিশোধের আগুন দেখেছি। মুনতাহা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে বেহরামের মুখের দিকে। তার ভিতরের লড়াই যেন চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট। তুমি ভুল দেখেছ বেহরাম ভাই, আমি কাউকে ঘৃণা করি না। মিথ্যা বলিস না মুন, কণ্ঠে হালকা রাগের কম্পন তুলে বেহরাম। তোর চোখে আমি সেই আগুনই দেখেছি যেটা আমার ভিতর 15 বছর ধরে জ্বলছে। মুনতাহা পিছিয়ে যায়, চোখের কোণে জমে থাকা জল মুছে নেয়। তোমার মতো আমি হতে চাই না বেহরাম ভাই। আমি শুধু আমার বাবা মায়ের মৃত্যুর উড়টা চাই। বেহরাম কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর হালকা হেসে বলে, তাহলে তুইও সেই একই পথে হাঁটতে চাইছিস? যেই পথে আমি অনেক আগেই হার মানতে শিখেছি। হার মানলে এখনও বেঁচে থাকতে না বেহরাম ভাই। বেহরাম নিঃশব্দে হাসে। সেই হাসিতে মিশে আছে যন্ত্রণা, অভিমান আর একটুখানি মায়া। চুপচাপ চেয়ারে বসে চোখ বন্ধ করে রাখে বেহরাম। মুনতাহার প্রশ্নের জবাব তার জানা থাকলেও বলতে চাচ্ছে না বেহরাম। জবাব না পেয়ে কেবিন থেকে বেরিয়ে যায় মুনতাহা। গাড়িতে বসে আজকের বেহরাম আর আগের বেহরামকে মেলানোর চেষ্টা করেও ব্যর্থ হয় মুনতাহা। একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে বেহরামের এই প্রতিশোধের পিছনে মুনতাহার বাবা কোনভাবে জড়িয়ে আছে। কেননা আজ থেকে ঠিক 15 বছর আগেই মুনতাহার বাবাকে কেউ মেরে ফেলেছিল। হাসপাতাল থেকে বেরিয়ে সোজা কবরস্থানে যায় মুনতাহা। বাবা মায়ের কবর জেয়ারত করে, গাড়িতে আনা খাবার সামগ্রী রাস্তার বাচ্চা আর বয়স্কদের মাঝে বিলিয়ে দেয় সে। বাড়িতে যাওয়ার আগে একজনের সাথে দেখা করে, কিছু ফাইল আর ছবি নিয়ে যায় মুনতাহা। যত তাড়াতাড়ি সম্ভব বাবা মায়ের মৃত্যুর উড় খুঁজে করতে হবে আমাকে। দিনকে দিন বেহরাম ভাইয়ের উপর দুর্বল হয়ে যাচ্ছি। এমন হলে তো আমার প্রতিশোধ কখনোই পূরণ করা হবে না, মনে মনে কথাগুলো বলে মুনতাহা। রাতে খাবার শেষে ফাইল আর ছবি নিয়ে ঘাটাঘাটি করে মুনতাহা। সবকিছুই যেন তার কাছে ঘোলাটে লাগে। তবে একটা বিষয় পরিষ্কার যে বাবা মায়ের মৃত্যুর পিছনে এই চৌধুরী পরিবারের এক বা একাধিক কারো হাত রয়েছে।
মাথা ব্যথা শুরু হয় মুনতাহার। আজকাল একটু বেশিই সমস্যা বেড়েছে। এবার ডাক্তার না দেখালেই নয়। মুনতাহা ঠিক করে কালকেই হসপিটাল থেকে ফেরার সময় ডক্টর দেখিয়ে ফিরবে। পাক্কা 7 দিন পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে বেহরামকে। সেই উপলক্ষে চৌধুরী বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছেন বাদশা চৌধুরী। আজমিন চৌধুরীর শরীরটা আজকাল আর ভালো যাচ্ছে না। বয়স তো আর কম হলো না তার। চারদিকে রঙিন আলোয় ঝলমল করছে চৌধুরী বাড়ির পরিবেশ। ফুলের গন্ধে চারপাশটা ভরে উঠেছে। শুধুমাত্র একটা অনুষ্ঠানের জন্য এত কিছু করা হচ্ছে, বিষয়টা হজম হয় না মুনতাহার। দেখে মনে হচ্ছে এ যেন কোন বিয়ে বাড়ি। তবে একটা বিষয় খটকা লাগে মুনতাহার। দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি কিরণ চৌধুরীকে কোথাও দেখছে না সে। এমনিতেও তাকে খুব একটা সুবিধার মনে হয় না মুনতাহার কাছে। মুনতাহার চোখ বারবার বাড়ির চারপাশটা ঘুরে দেখছিল। এত আয়োজন অথচ আনন্দের সেই প্রাণবন্ত কোলাহলটা যেন অনুপস্থিত। একটা চাপা গাম্ভীর্য যেন এই জমকালো পরিবেশটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। রঙিন আলোর ঝলকানি, দামি ফুলের সুগন্ধ সবকিছুই এই বাড়ির প্রচুর অর্থের দাপট দেখাচ্ছে, কিন্তু আন্তরিকতার অভাব চোখে পড়ার মতো। সে বারান্দার এক কোণে দাঁড়িয়েছিল। অতিথিদের ভিড় সামান্য, কারণ এটি ছোটখাটো অনুষ্ঠান হলেও এখানে এসেছে শুধু চৌধুরীদের ঘনিষ্ঠ ব্যবসায়ী মহল এবং কিছু উঁচু স্তরের আত্মীয় স্বজন। অনুষ্ঠানে শেখ পরিবারের সদস্যদের আসতে দেখে ভীষণ অবাক হয় মুনতাহা। খলিল শেখ, সাবিনা শেখ আর সেই সাথে হাসিমুখে গাড়ি থেকে নামে বিথি। বিথির এই হাস্যোজ্জ্বল চেহারা বারবার বিস্মিত করে মুনতাহাকে। সেদিনের সেই তিক্ত ঘটনার পরেও তাদের এমন স্বাভাবিক উপস্থিতি নিঃসন্দেহে অস্বাভাবিক। মুনতাহার মনে হলো যেন এক কঠিন চিত্রনাট্য মঞ্চে অভিনয় চলছে, যেখানে প্রত্যেকেই নিজেদের আসল অনুভূতি আড়াল করে কৃত্রিম হাসি মুখে ধরে রেখেছে। আয়েশা চৌধুরীর ডাকে হুঁশ ফিরে মুনতাহার। কিরে মুন, আর কত সময় নিবি? এবার তো চল নিচে। মুনতাহা কথা বাড়ায় না, চুপচাপ হেঁটে চলে আয়েশা চৌধুরীর পিছু পিছু। বেহরামের দিকে এগিয়ে গেল বিথি। তার চোখে কোনো দ্বিধা নেই, কোনো লজ্জাও নেই। সে বেহরামের কাছে গিয়ে যেন অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে কুশল জিজ্ঞাসা করল। বেহরাম অবশ্য বিথির এই অপ্রত্যাশিত সান্নিধ্য তেমন পাত্তা দিল না। তার চোখে মুখে বিরক্তির স্পষ্ট ছাপ, কিন্তু জনসমক্ষে সে নিজেকে সংযত রাখল। মুনতাহা মনে মনে ভাবল, এই পরিবারের সম্পর্কগুলো যেন এক জালের মতো, যা বাইরে থেকে দেখতে মসৃণ হলেও ভেতরে ভেতরে ভীষণ প্যাঁচালো আর জটিল। কিরণ চৌধুরীর অনুপস্থিতি এই জটিলতা আরও বাড়িয়ে তুলল। এই আয়োজনের মূল হোতাদের একজন অনুপস্থিত কেন? সে কি স্বেচ্ছায় দূরে আছে, নাকি কোনো কারণে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে? মুনতাহার ভাবনাকে মাঝপথে থামিয়ে দিয়ে বাড়িতে প্রবেশ করলেন কিরণ চৌধুরী। কিন্তু শুধু কিরণ চৌধুরী নন, তার সাথে থাকা ওয়েস্টার্ন ড্রেস পরিহিতা এক সুন্দরী রমণী যেন বিদ্যুতের ঝলকের মতো সমস্ত মনোযোগ কেড়ে নিল। মুনতাহা বিস্ময় নিয়ে চেয়ে রইল। কিরণ চৌধুরীকে তার এমনিতেই রহস্যময় লাগত, আর এখন তার সাথে থাকা মেয়েকে ঘিরে সমস্ত রহস্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। বাদশা চৌধুরী এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে নেয় মেয়েটিকে। তারপর সবার সাথে পরিচয় করিয়ে দিতে মঞ্চের দিকে এগিয়ে যান তিনি। শুনুন চৌধুরী পরিবারের সকল মেয়ে এবং ঘনিষ্ঠজনেরা, এ হলো আমার ছোট ভাই কিরণ চৌধুরীর একমাই মেয়ে সাইমা চৌধুরী। আজ থেকে প্রায় 15 বছর আগে তার মায়ের সাথে আমেরিকায় চলে গিয়েছিল সাইমা। এতদিন পর সে আমাদের মাঝে ফিরে এসেছে। আমাদের কাছে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আজকে 15 বছর পর সাইমার ফিরে আসার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। বেহরামের সুস্থ হয়ে ফিরে আসা এবং সাইমার প্রত্যাবর্তন, এই দুই আনন্দের উপলক্ষকে আজ আমরা একসঙ্গে উদযাপন করব। সকলেই আনন্দ করুন। মুনতাহার চোখ কপালে উঠল। সে বুঝে গেল এই ছোট্ট অনুষ্ঠানের আসল কারণ বেহরামের সুস্থতা নয়, বরং এই সাইমা চৌধুরীর প্রত্যাবর্তন। কিরণ চৌধুরীর অনুপস্থিতি, এত জাঁকজমক, সব কিছুর পেছনেই ছিল সাইমাকে নিয়ে আসা এবং তাকে সকলের সামনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা। সাইমা বেহরামের মা 1 বছরের ছোট। সাময়া তখন 11 বছর কিশোরী। কিরণ চৌধুরীর সাথে ডিভোর্স হয় সাইমার মা সামিরার। মেয়েকে সাথে নিয়ে সামিরা তখন পাড়ি জমান আমেরিকায়। অনেক চেষ্টা করেও কিরণ চৌধুরী মেয়েকে কাছে আনতে পারেননি। কিন্তু আজ এত বছর পর হঠাৎ করে সাইমার ফিরে আসাটা ঠিক মেনে নিতে পারে না বেহরাম। বেহরাম খুব ভালো করেই বুঝতে পারছে এটা কিরণ চৌধুরীর নতুন কোন চাল। সাইমার চোখের তীক্ষ্ণ নজর দৃষ্টি এড়ায় না বেহরামের। যেন এই চৌধুরী পরিবারের নতুন এক দাবানল হয়ে ফিরে এসেছে সাইমা। সাইমা মঞ্চ থেকে নেমে সরাসরি বেহরামের দিকে এগিয়ে গেল। সে বেহরামের সামনে দাঁড়িয়ে মৃদু হাসল। ওয়েল, লুক হুজ ব্যাক। এখন কেমন আছো বেহরাম? সাইমার কথায় আন্তরিকতার চেয়ে বেশি ছিল পরিহাস। বেহরাম দাঁতে দাঁত চেপে উত্তর দিল, অনেক দিন পর দেখতে পেলাম সাইমা।
এত বছর পর মনে পড়ল এই বাড়ির কথা, আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। তবে তোমার এই অপ্রত্যাশিত ফেরাটা আমার কাছে একটু আশ্চর্যজনক মনে হচ্ছে না। সাইমা হাসির মাত্রা কমালো না। আশ্চর্যজনক হওয়ার কিছু নেই বেহরাম, এটা আমারও বাড়ি, আর আমেরিকানরা যা একবার ফিরে পাওয়ার পণ করে তা সহজে ছাড়ে না। শুধু ফিরিনি, স্থায়ীভাবে থাকার জন্যই এসেছি। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। আর বেহরাম চৌধুরী কখনো কারোর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে না যতক্ষণ না অন্য কেউ বেহরাম চৌধুরীর ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করে। সে তো অবশ্যই। শুনলাম তুমি নাকি ছোট চাচার সেই অনাথ মেয়েটাকে বিয়ে করেছিলে। তারপর কতদিন টিকলো তোমাদের সংসার, নাকি অন্য কারোর সাথে আবার চলে গেছে? যার মায়ের চরিত্রেরই ঠিক নেই, মেয়ে আর কেমন হবে? সাইমার কথা এতক্ষণ শুনলেও কিছু বলেনি মুনতাহা, তবে আর এবার চুপ থাকতে পারে না সে। পিছন থেকে এসে বেহরামকে এক হাতে আঁকড়ে ধরে মুনতাহা। ঘরে স্বামী রেখে তো নষ্টামি করে বেড়ানোটা তোমাদের সাথে যায় সাইমা আপু? আর তাই তো কিরণ আঙ্কেলকে ডিভোর্স দিয়ে আমেরিকার সিটিজেনশিপ পাওয়া ছেলের সাথে চলে গিয়েছে তোমার মা। শুনেছি তুমিও নাকি কয়েকজনের সাথে লিগ টুগেদার ছিলে। মুনতাহার কথায় ভীষণ ক্ষেপে যায় সাইমা। হিংস্র চোখে মুনতাহার দিকে তাকিয়ে থাপ্পড় দিতে হাত উঠায় সাইমা। কিন্তু তার হাত মুনতাহার ফর্সা গাল স্পর্শ করার আগেই বজ্রের মতো তা ধরে ফেলে বেহরাম। এত জোরে ধরেছে যেন সাইমার কবজির হাড় ভেঙে গুড়িয়ে দিবে সে। হঠাৎ ঘটে যাওয়া এই নাটকীয় পরিস্থিতিতে হলজুড়ে নেমে এলো চরম নীরবতা। রঙিন আলোয় ঝলমল করা পরিবেশ মুহূর্তেই যেন থমকে গেল। বেহরামের শক্তি আর ক্ষিপ্রতা দেখে অতিথিরা হতবাক হয়ে গেলেন। সাইমা যন্ত্রণায় ককিয়ে উঠল। বেহরামের হাতের বাঁধন তাতে যেন আরও শক্ত হল। বেহরাম, হাত ছাড়ো, আমার লেগেছে। সাইমা তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে বলল। তুমি তোমার সীমা ছাড়িয়েছ সাইমা। আমার স্ত্রীকে বাজে কথা বলার আগে নিজের অধিকার জানা উচিত ছিল তোমার। ওর চরিত্র নিয়ে কথা বলার অধিকার এই বাড়িতে তোমার কেন কারোরই নেই? বেহরাম কঠিন স্বরে বলল। তারপর সাইমার হাতটা সজোরে ছুঁড়ে ফেলে দিল বেহরাম। সাইমা মুনতাহার দিকে এমনভাবে তাকালো যেন এই অপমান সে কোনোদিন ভুলবে না। মুনতাহা খুব ভালো করেই বুঝতে পারছে সাইমা এর জন্য কঠিন কিছু প্রতিশোধ নিবে। এই বাড়িতে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তাকেও লড়াই করতে হবে। রাতে নিজের রুমে শুয়ে আছে মুনতাহা। তার চোখে ঘুম নেই। বারবার চোখের সামনে বেহরামের তখনকার সেই দৃশ্যগুলো ভেসে উঠছে তার। মায়ের পর কেউ তাকে এভাবে প্রোটেক্ট করবে তা কখনো ভাবে মুনতাহা। বেহরামের এই আচরণ তাকে নতুন করে প্রেমে পড়তে বাধ্য করছে। পরদিন সকালে চৌধুরী বাড়ির ভিতরটা বাইরের জাকজমকের ঠিক উল্টো ছিল। যেন ঝকমকে সাজের আড়ালে চাপা উত্তেজনা আর নীরবতা প্রতিটা দেওয়ালে ঘন হয়ে জমে আছে। গত রাতের ঘটনা, বিশেষ করে বেহরামের সেই ভয়ঙ্কর প্রতিরক্ষামূলক আচরণ যেন বাড়ির আবহাওয়াকে আরও বেশি ভারী করে তুলেছে। সাইমা চৌধুরী তার রুমে বসে আছে হাতের দিকে তাকিয়ে। বেহরামের হাতের বাঁধন আলগা হলেও কবজিতে স্পষ্ট কালশিটে দাগ। বেহরামের হাত থেকে মুক্ত হতে পারলেও নিজের মন থেকে হতে পারেনি সাইমা। তার চোখ দুটোয় তখন আগুনের শিখা, যা কেবল অপমান নয়, তীব্র প্রতিশোধের আকাঙ্ক্ষাও বহন করে চলেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন কিরণ চৌধুরী, হাতে কফির মগ। কি হয়েছিল মা? সাইমা, প্রথম দিনেই এমন একটা কাণ্ড ঘটালি, ভেবেছিলাম তুই অনেক পরিণত হয়ে ফিরেছিস। কিরণ চৌধুরী মৃদুস্বরে বললেও তার চোখে ছিল এক তীক্ষ্ণ দৃষ্টি। পরিণত? মায়ের ডিভোর্স আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সাহস ওই মেয়েটার হয় কিভাবে? আর বেহরাম, সে আমার গায়ে হাত তুলল শুধুমাত্র ওই এতিম মেয়েটার জন্য। সাইমার কণ্ঠে চরম বিতৃষ্ণা। বেহরামের মাথা সবসময়ই গরম থাকে। কিরণ চৌধুরী কফির মগটা টেবিলে রাখলেন। আর ভুলে যাস না, সে এখন আমাদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। তবে এখন একটু শান্ত থাক। বড় চাচার মন জয় করতে হবে। মনে রাখিস, আমার সবথেকে বড় চাল তুই। সাইমা অবশ্য বাবার কথা কানে নিল না। তার মনোযোগ তখন বেহরামের দেওয়া অপমানের দিকে। বেহরামের যা সবথেকে প্রিয় তা ছিনিয়ে নেওয়ার পণ করে সে মনে মনে। অন্যদিকে মুনতাহা নিজের রুমে তৈরি হচ্ছিল। আজ তার মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের বিধ্বস্ত চেহারা দেখল। গত রাতের বেহরামের হাতের বাঁধন আর তার কণ্ঠস্বর এখনও কানে বাজছে তার। আমার স্ত্রীকে বাজে কথা বলার আগে নিজের অধিকার জানা উচিত ছিল তোমার। মুনতাহার হৃদয়ের দেয়ালগুলো যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। যে মানুষটাকে সে 15টা বছর ঘৃণা করে এসেছে, সেই এখন তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে নিজেকে বোঝায়, তোকে দুর্বল হওয়া চলবে না মুন। বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ, সেটাই এখন একমাত্র লক্ষ্য। যদি এই চৌধুরী পরিবারের কেউ তার পিছনে থাকে, তবে বেহরামও তাদের বাইরে নয়। এই মায়া শুধু ফাঁদ।
নিজের গোপন রাখা পুরনো ফাইলটা আরেকবার দেখে মুনতাহা। 15 বছর আগের দুর্ঘটনা, বাবার ব্যবসায়িক শত্রুতা এবং চৌধুরী পরিবারের নাম জড়িয়ে থাকা কিছু অস্পষ্ট কাগজ। সবকিছুই গোলকধাঁধার মতো লাগে তার কাছে। নিচের হলঘরে নামতেই বেহরামের সাথে দেখা হয় তার। সবারান্দায় দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছিল বেহরাম। মুনতাহাকে দেখতে পেয়ে বেহরাম ফোন রেখে তার দিকে এগিয়ে আসে। কোথায় যাচ্ছিস? বেহরামের গলায় সেই আগের কাঠিন্য। ডাক্তারের কাছে, মুনতাহা সংক্ষেপে জবাব দিল। বেহরাম কিছুক্ষণ মুনতাহার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে। ড্রাইভার যাবে তোর সাথে? আর তোর শরীর খারাপ, সেটা আমায় আগে কেন বলিসনি? লাগবে না, আমি একাই যেতে পারবো। আর তোমাকে বলার কিছু মনে করিনি, মুনতাহা সামান্য অভিমান নিয়ে বলল। বেহরাম তার হাত ধরে সামান্য চাপ দিল। শোন, কাল রাতে যা হয়েছে সাইমার ব্যাপারটা নিয়ে নিজেকে দোষ দিস না। আর ওর সাথে কোনো রকম তর্ক করতে যাবি না। ও এসেছে নতুন খেলা খেলতে, তোকে ঠান্ডা মাথায় ওকে সামলাতে হবে। মুনতাহা নিজের হাত ছাড়িয়ে নেয়। তুমি আমাকে কি মনে করো বেহরাম ভাই? আমি কি এতই দুর্বল? আর তুমি কিসের কথা বলছো আমাকে? কি তুমি তোমাদের চৌধুরী পরিবারের পারিবারিক ঝামেলায় জড়াতে চাচ্ছ? বেহরামের চোখ কঠোর হলো। তোকে আমি কি মনে করি সেটা তোকে জানতে হবে না। তুই শুধু মনে রাখিস, এই বাড়িতে যা কিছু হয় তার একটা গভীর অর্থ আছে। আর ভুলে যাস না, তুই চৌধুরী বাড়ির সন্তান আর বেহরাম চৌধুরীর প্রেয়সী। মুনতাহা আর কথা বাড়ায় না। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠল। সে বুঝতে পারে বেহরাম তার থেকে অনেক কিছু লুকাচ্ছে। ডাক্তারের ক্লিনিকের দিকে যাওয়ার পথে মুনতাহা গোপনে তার গোয়েন্দা এজেন্টের সাথে দেখা করল। এই ফাইলগুলো আরেকবার দেখুন মি জামান। আমি বুঝতে পারছি না বাবার মৃত্যুর পিছনে এই চৌধুরী পরিবারের যোগসূত্রটা কি। বিশেষ করে বাদশা চৌধুরী আর কিরণ চৌধুরীর নাম বারবার জড়িয়ে যাচ্ছে। জামান ফিসফিস করে বলল, সময় লাগবে ম্যাডাম। 15 বছর আগের ফাইল, অনেক কিছু চেপে দেওয়া হয়েছে। তবে একটা নতুন তথ্য পেয়েছি। আপনার বাবার মৃত্যুর দিন যে গাড়িটা ওনাকে ধাক্কা মেরেছিল তার মালিকানা পরিবর্তন হয় ঠিক 2 দিন আগে। আর সেই মালিকানার পরিবর্তন করিয়েছিলেন। জামান ফাইল থেকে একটি পুরনো কাগজ বের করে মুনতাহার হাতে দিল। কাগজটি হাতে নিয়ে মুনতাহার শ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। সেখানে যার নাম লেখা ছিল সে চৌধুরী পরিবারের ঘনিষ্ঠ একজন বিশ্বস্ত আর কাছের কেউ। মুনতাহার মাথা ঘুরে গেল। তবে কি বেহরাম ভাই নিজেই জড়িত? তার চোখে তখন স্পষ্ট দেখতে পেল ভালোবাসা নয়, প্রতিশোধই তার একমাত্র পথ। এতদিনের মায়া, এতদিনের নির্ভরতা, সবকিছুই এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল। গাড়িতে বসে সেই কাগজটা দুমড়ে মুচড়ে দিল মুনতাহা। চোখের কোণে জমা জল আর আটকাল না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বেহরাম ভাই, সেই তুমি কিনা আমার পরিবারকে শেষ করে দিলে। গাড়িতে বসা মুনতাহা তখন যেন এক জীবিত লাশ। হাতে ধরা দুমড়ানো কাগজটা তার জীবনের সবথেকে সুন্দর মায়াগুলো মুহূর্তে চুরমার করে দিয়েছে। যে বেহরামকে সে ভালোবাসতে শুরু করেছিল, যার সুরক্ষায় সে নিজেকে নিরাপদ ভাবছিল, তার বিশ্বস্ত মানুষই তার বাবার খুনের সাথে জড়িত। তার চোখের মায়া, তার কণ্ঠের উষ্ণতা, সবকিছুই এখন মুনতাহার কাছে মনে হচ্ছে এক নিখুঁত অভিনয়। ভালোবাসার স্থানে জমাট বাঁধে কঠিন শীতল ঘৃণা। আমাকে শান্ত থাকতে হবে, মুনতাহা নিজেকে বোঝায়। আমার লক্ষ্য পূরণের জন্য আমাকে অভিনয় করতে হবে। এদের বিশ্বাস অর্জন করে এদেরকেই শেষ করে দিতে হবে। চোখের জল মুছে বিধ্বস্ত মন নিয়ে সে শেষ পর্যন্ত ডাক্তারের ক্লিনিকে পৌঁছাল। মাথা ব্যথার কারণ হিসেবে ডাক্তার প্রাথমিক কিছু টেস্ট করালেন। টেস্টের রিপোর্ট অনুযায়ী মুনতাহার মাইগ্রেন আছে, তবে ইদানিং তা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এটা অতিরিক্ত মানসিক চাপ এবং ঘুমের অভাবের ফল। আপনি যদি নিজের উপর চাপ কমান তবেই এই সমস্যা কমবে। মনে রাখবেন, অতিরিক্ত মানসিক চাপ কিন্তু আরও বড় রোগের জন্ম দিতে পারে। মুনতাহা ডাক্তারের কথা শুনে প্রতিশোধের আগুন যখন ভেতরে জ্বলছে, সেখানে মানসিক চাপ কমানো অসম্ভব। বাড়ি ফেরার পথে মুনতাহা নিজেকে একেবারে পাল্টে ফেলে। তার চোখে আর কোনো দুর্বলতা নেই। এখন থেকে সে হবে এক দক্ষ অভিনেত্রী। চৌধুরী বাড়িতে ফিরে এসে মুনতাহা দেখে সাইমা ইতিমধ্যে বাদশা চৌধুরীর সাথে বসে অত্যন্ত বিনয়ী ও মিষ্টি গলায় কথা বলছে, যেন কাল রাতে কোনো ঘটনাই ঘটেনি। সাইমার এই রূপে একদমই অভ্যস্ত হতে পারে না মুনতাহা। বাদশা চৌধুরী সবসময়ই ক্ষমতার কাছে দুর্বল, তিনি সাইমার এই স্মার্টনেস দেখে মুগ্ধ। রাতে ডাইনিং টেবিলে সবাই যখন একসাথে খেতে বসল, মুনতাহা স্বাভাবিক থাকার চেষ্টা করে। সে বেহরামের দিকে একবারও তাকায় না, পর্যন্ত যেন তার উপস্থিতি তার কাছে এখন গুরুত্বহীন। সাইমা অবশ্য মুনতাহাকে খুঁচা দিতে ছাড়ে না। মিষ্টি হেসে বেহরামকে উদ্দেশ্য করে বলে, ভকিরে বেহরাম, তোর বউ তো দেখি খুব চুপচাপ। শরীর খারাপ নাকি? কাল রাতে একটু বেশিই টেনশন হয়ে গেছে বোধ হয়।
মুনতাহার হাত শক্ত হয়ে আসে কিন্তু সে কোনো উত্তর দেয় না। তবে বেহরাম দ্রুত পরিস্থিতি সামলে নেয়। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না সাইমা। মুন ভালো আছে, তুমি বরং নিজের দিকে মনোযোগ দাও। মনে রেখো এই বাড়িতে সবারই একটা সীমা আছে। মুনতাহা এবার প্রথম বেহরামের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু প্রশ্ন আর সন্দেহ। বেহরাম মুনতাহার দিকে তাকিয়ে মুচকি হাসে কিন্তু মুনতাহার হৃদয় সেই হাসি কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না। খাওয়া শেষে বেহরামের পথ আগলে দাঁড়ায় মুনতাহা। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না সে। বেহরাম ভাই শান্ত গলায় বলে, মুনতাহা মানুষের জীবনে সবথেকে বড় দুর্বলতা কি জানো? বেহরাম জিজ্ঞাসু চোখে তাকালো। বিশ্বাস। যখন সবথেকে কাছের মানুষ বিশ্বাস ভেঙে দেয় তখন জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তোমার জীবনে কি এমন কেউ আছে যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো? বেহরামের মুখের হাসি ম্লান হল। সে গম্ভীর হয়ে বলল, হ্যাঁ আছে। আর সেই বিশ্বাস ভাঙলে কি হয় তা খুব ভালো করেই জানি। মুনতাহা নিঃশব্দে হাসল। আমিও তাই ভাবি। রুমে ফিরে এসে ফাইলগুলো নিয়ে বসে মুন। ফারুকের নামটা বারবার তার চোখে পড়ছিল। ফারুক বেহরামের ছায়া। ফারুকের মাধ্যমে কি তাহলে বেহরামই তার বাবার খুনের নেপথ্যে ছিল? আর যদি তাই হয় তবে বেহরাম কেন আরিফ আর নিজের উপর হওয়া হামলার প্রতিশোধ নিতে এত মরিয়া? এটা কি শুধু অন্যকে বিভ্রান্ত করার চেষ্টা? মুনতাহা তার গোপন মোবাইল থেকে জামানকে মেসেজ করে, ফারুকের গতিবিধির উপর নজর রাখুন। সে বেহরামের আড়ালে কি করে জানতে হবে। রাত তখন প্রায় 2টো। মুনতাহার চোখে ঘুম নেই। সে তখন বেলকনির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এদিকে আরও একজোড়া চোখ জেগে আছে কাউকে খুঁজে পেতে। তখনই বেহরামের ফোন বেজে উঠে। বেহরাম দ্রুত ফোনটা ধরে। কি বলছিস, পেয়েছিস? লোকটাকে বেহরামের চাপা কণ্ঠস্বরে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওর কাছে পৌঁছানোর আগে ওকে যেন কেউ হাত না দেয়। আমি এক্ষুনি আসছি। বেহরাম বিছানা থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। হুট করে কাউকে বাড়ি থেকে বেরুতে দেখে অবাক হয় মুনতাহা। ভালো করে খেয়াল করতেই সে দেখে এটা আর কেউ নয়, বেহরাম ভাই। গাড়িতে বসে বেহরাম ফিসফিস করে নিজেকেই বলল, যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের আমি ছাড়ব না। কারো না কারো জীবন দিয়েই এর দাম মেটাতে হবে। মুনতাহার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যার একটারও ওর তার জানা নেই। বেহরাম তার প্রতিশোধের খেলায় মগ্ন। কিন্তু বেহরামের বিশ্বাসঘাতককে আরিফের উপর হামলাকারী বা কারা? আর এত রাতেই বা বেহরাম কোথায় যাচ্ছে? মুনতাহা দ্রুত বেলকনি থেকে রুমের দিকে এগিয়ে যায়। সেই পুরনো ফাইলগুলো এখন তার দেখতে হবে। তার সন্দেহ হয়তো ফাইলগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকানো হয়েছে। সে টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে রাখা ড্রয়ারটা খুলতেই তার হাত কেঁপে ওঠে। ড্রয়ারের এক কোণে একটা পুরনো ছবি চোখে পড়ে যা তার চোখে জল এনে দেয়। ছবিতে দেখা যাচ্ছে মুনতাহার বাবা মা হাসিমুখে দাঁড়িয়ে আছেন। বাবার কোলে ছোট্ট মুনতাহা আর সামনেই দাঁড়িয়ে বেহরাম। তার বাবা মায়ের সাথে হাসিমুখে দাঁড়িয়ে আছে ছোট বেহরাম। বাবার কোলে ছোট্ট মুনতাহা। বেহরামকে মুনের বাবা মা নিজের ছেলের মতো ভালোবাসত। সেই বাবা মায়ের সাথে করা বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারে না মুনতাহা। মুনতাহার সমস্ত শরীর কাঁপতে থাক। ফারুকের মাধ্যমে যে খুনের কাজটি করানো হয়েছে তার পিছনে কি তাহলে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল? আমি ভুল ছিলাম, মুনতাহা ফিসফিস করে বলে। এই সব মায়া, সব সুরক্ষা, সবকিছুই ছিল বেহরাম ভাইয়ের একটা ছদ্মবেশ। সে দ্রুত ছবিটা ভাঁজ করে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে ফেলে। এত রাতে বেহরামের বাইরে যাওয়ার কারণটা কোনভাবে মিলাতে পারে না মুনতাহা। সকালে মুনতাহা দ্রুত তার গোয়েন্দা জামানের সাথে যোগাযোগ করতে বেরিয়ে যায়। ফারুকের সাথে খলিল শেখের সংযোগের বিষয়টি বুঝতে পারে না মুনতাহা। ফারুক কেন খলিল শেখের অধীনে কাজ করত? জামান সাহেব, খলিল শেখের কি আমার বাবার সাথে কোনো সম্পর্ক ছিল? মুনতাহার প্রশ্ন করে জামানকে। আসলে ম্যাডাম, জামান সতর্ক হয়ে বলল, 15 বছর আগে শেখ পরিবার আর চৌধুরী পরিবারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ছিল তুঙ্গে। আর ফারুক, সে তখন কোনো কারণে কিরণ চৌধুরীর কাজও করত। খলিল শেখের যোগসূত্র আপনার বাবা আর বেহরামের বোন ইয়ানার মৃত্যুর সাথেও আছে। মুনতাহার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করে এবার। ইয়ানার মৃত্যু, বেহরামের বোনের মৃত্যু আর তার বাবার মৃত্যু দুটোই কি তবে ইরফান শেখের মাধ্যমে হয়েছে? যদি ইরফান শেখ জড়িত থাকে তবে খলিল শেখের সাথে যুক্ত, কিন্তু বেহরাম কেন এই দুটো ঘটনায় চেপে যাচ্ছে? মুনতাহা স্থির করে এবার ফারুকের মাধ্যমে সে বেহরামের সমস্ত গোপন তথ্য বের করবে। ওদিকে সাইমা কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। সে দুপুরে আজমিন চৌধুরীর কাছে যায়। আজমিন চৌধুরী বয়সের কারণে আজকাল প্রায়ই অসুস্থ থাকেন। সাইমা সেবা করার ভান করে তার পাশে বসল। দাদুভাই, তোমার শরীর আজকাল ভালো যায় না।
আর মুনতাহাকে তো আমি এ বাড়িতে কোনো কাজই করতে দেখি না, সে তো শুধু নিজের অকাজের জন্য বাইরে ঘোরাঘুরি করে। আজমিন চৌধুরী দুর্বল গলায় বললেন, ওদের কথা ছাড় সায়মা, বেহরাম আর মুনতাহার সম্পর্ক ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না মানে কি? সায়মা যেন কিছুই জানে না এমন ভান করে। আমার মনে হয় এতিমের বাচ্চাটার আবার অন্য কোথাও সম্পর্ক নেই তো। শুনেছি শেখ পরিবারের ছোট ছেলে সাজ্জাদ শেখের সাথে নাকি একই ভার্সিটিতে পড়াশোনা করেছে না অন্য কিছু, তাকে জানে। সায়মার এই সূক্ষ্ম খোঁচাগুলো আজমিন চৌধুরীর মনে সন্দেহ তৈরি করে। তিনি বুঝতে পারেন না আসল সত্যি কোনটা। অন্যদিকে মুনতাহা স্থির করেছে সে এখন থেকে বেহরামের ডানহাত ফারুকের উপর নজর রাখবে, যদিও তার আসল লক্ষ্য বেহরাম নিজেই। যদি বেহরাম তার বোনের খুনি ইরফান শেখকে ধরতে পারে তবে মুনতাহা তার বাবার খুনের উত্তরও পেয়ে যাবে। রাতে খাওয়ার সময় বেহরাম মুনতাহার দিকে তাকিয়ে মনে মনে বলে, খুব শীঘ্রই সব মিটে যাবে মুন, খুব তাড়াতাড়ি আমি আমার সব হিসাব শেষ করব। মুনতাহার হৃদয় বেহরামের প্রতিটি কথাই মিথ্যে প্রতিজ্ঞা মনে হয় মুনতাহার। বেহরাম কিসের প্রতিশোধ নিতে চায়, কার উপর? তার বাবা মায়ের খুনিদের বাঁচিয়ে। মুনতাহা মনে মনে হাসে, তুমি তোমার প্রতিশোধ নাও বেহরাম চৌধুরী, আর আমি সেই প্রতিশোধের 16 কলা পূর্ণ করব। রাত তখন গভীর, চৌধুরী বাড়ি নিস্তব্ধ, মুনতাহার চোখে ঘুম নেই। ছবিটা তার হৃদয় কেবল প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছে। সে নিশ্চিত বেহরাম তার বাবার খুনিদের আড়াল করছে, নয়তো নিজেই এই ষড়যন্ত্রের প্রধান অংশ। বেহরাম বিছানায় শুয়েও যেন ঘুমহীন রাত কাটাচ্ছে। কোনো এক গভীর চিন্তায় ডুবে আছে সে। মুনতাহা বুঝতে পারে বেহরাম তার মনের কথা কাউকে জানতে দিতে চায় না। আজকেও বেকনিতে দাঁড়িয়ে অপেক্ষায় আছে বেহরাম ভাই বাইরে যায় কিনা তা দেখার জন্য। এদিকে বেহরামের ফোনে কারো কল আসায় সে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। পরনে কালো পোশাক, চোখে তীব্রতা। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায় বেহরাম। মুনতাহা এবার আর এক মুহূর্তও নষ্ট করে না। সে দ্রুত তার নিজের গাড়ির চাবি আর ফোন নিয়ে বেরিয়ে যায়। বেহরামকে একা যেতে দেওয়া যাবে না। তার বাবা মায়ের খুনের সব উত্তর আজ রাতেই হয়তো মিলবে। অত্যন্ত সতর্কতার সাথে মুনতাহা গেট পেরিয়ে বেহরামের গাড়ির পিছু নিল। বেহরামের গাড়ি শহরের আলো ঝলমলে এলাকা ছেড়ে দ্রুত নির্জন পথের দিকে এগিয়ে চলল। মুনতাহা তার গাড়ি বেশ কিছুটা দূরত্বে রাখে যাতে বেহরাম কোনোভাবেই তাকে দেখতে না পায়। প্রায় ঘণ্টাখানেক পর বেহরামের গাড়িটা গিয়ে থামল শহরের এক প্রান্তে, একটা পুরনো পরিত্যক্ত রাসায়নিক গুদামের সামনে। জায়গাটা এতটাই নির্জন আর অন্ধকার যে মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায় মুনতাহার। বেহরাম গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে মুনতাহা নিরাপদ দূরত্বে তার গাড়ি থামায়। গুদামের ভেতর সামান্য আলো জ্বলছে। বেহরাম যখন গুদামের গেট খুলে ভেতরে প্রবেশ করে, মুনতাহা নিজেকে সামলে নিয়ে গুদামের পাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। নিঃশব্দে সে গুদামের একটা ভাঙা জানালার কাছে এগিয়ে গেল। ভেতরে উকি দিতেই তার চোখ বিস্ফারিত হয়ে বেরিয়ে আসে। গুদামের ভেতরে মেঝেতে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে একজন যুবক। তার মুখ রক্তাক্ত। সে আর কেউ নয়, ইরফান শেখ। মুনতাহা চমকে যায়। বেহরাম তাহলে ইরফান শেখকে ধরে ফেলেছে, কিন্তু কেন? প্রতিশোধের জন্য নাকি প্রমাণ লোপাট করে খুনের আসল ষড়যন্ত্রকারীদের আড়াল করার জন্য? ইরফান শেখের পাশে দাঁড়িয়ে আছে বেহরাম। তার চোখে কোনো অনুকম্পা নেই, কেবল কঠিন ক্রোধ। বেহরাম তখন ইরফান শেখকে তীব্র কণ্ঠে জিজ্ঞেস করছে, তুই কেন ইয়ানাকে মেরেছিস? ইরফান, তুই কিভাবে পারলি বন্ধু হয়ে এসব করতে? কার নির্দেশে তুই আমার বোনের জীবন নিলি? বেহরামের এই প্রশ্ন মুনতাহাকে এক মুহূর্তে দ্বিধায় ফেলে দিল। ইয়ানা বেহরামের বোন ইরফান শেখ, তবে ইয়ানার খুনি? ঠিক সেই মুহূর্তে মুনতাহা দেখল গুদামের অন্য একটি দরজা দিয়ে আরও দুজন ব্যক্তি ভেতরে প্রবেশ করল। তাদের দেখে মুনতাহার শরীরের রক্ত হিম হয়ে গেল। একজন বেহরামের বিশ্বস্ত ফারুক, আরেকজন কিরণ চৌধুরী। মুনতাহার সমস্ত সন্দেহ এক বিন্দুতে এসে মিশল। ফারুক এবং কিরণ চৌধুরী, তারা দুজনই এখানে বেহরামের পাশে। সে নিশ্চিত হল বেহরাম ইয়ানার মৃত্যুর প্রতিশোধের নামে আসলে তার সহযোগীদের নিয়ে ইরফান শেখকে চুপ করিয়ে দিতে এসেছে। কারণ ইরফান শেখ হয়তো মুনতাহার বাবা মায়ের খুনের আসল রহস্য জানে। কিরণ চৌধুরী শান্ত গলায় বেহরামকে বললেন, বেহরাম, এত উত্তেজিত হও না। এই ছেলে আমাদের জন্য খুব জরুরি। এখন শুধু ইয়ানার কথা ভাবলে হবে না, বাবার কথাও ভাবতে হবে। আর ফারুক বেহরামের দিকে ইঙ্গিত করে। মুনতাহা মনে মনে বলল, তুমি তোমার বিশ্বস্তকে নিয়ে আমার বাবাকে খুন করিয়েছ, আর এখন তোমার কাকাকে নিয়ে সেই খুনিকে আড়াল করতে এসেছ। এই দৃশ্য দেখে মুনতাহার সব মায়া, সব ভালোবাসা চূড়ান্তভাবে ভেঙে পড়ে। তার হৃদয়ের আগুন আরও দাউদাউ করে জ্বলে ওঠে। সে বেহরাম চৌধুরীকে ক্ষমা করবে না, কখনোই না। বেহরাম ভাই, আমি আমার বাপ মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়ব।
পুরনো গুদামঘরের ভাঙা জানালার সামনে মুনতাহা স্থির পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। ভেতরে বেহরাম, ফারুক আর কিরণ চৌধুরীকে একসাথে দেখে তার হৃদয়ের প্রতিটি কোণে জমে থাকা সন্দেহের দেয়াল ভেঙে একাকার হয়ে গেছে আজ। বেহরামের বোন ইয়ানার খুনি ইরফান শেখকে চুপ করানোর এই অভিযান তার কাছে পরিষ্কার হয়ে গেছে। বেহরাম তার পরিবারের পাপ ঢাকতে চাইছে। ভেতরে বেহরামের কণ্ঠস্বর গমগম করে উঠল, বল ইরফানকে, তোকে ইয়ানাকে মারতে বলেছিল কে ছিল তোর মূল নির্দেশদাতা? ইরফান শেখ রক্তাক্ত মুখে হাসল। বেহরাম চৌধুরী, প্রতিশোধের নেশায় তুই ভুল লোককে ধরেছিস, তুই নিজেও এই খেলায় একটা। কিরণ চৌধুরী দ্রুত বেহরামের কাছে এগিয়ে এলেন। বেহরাম, থামো, এই উন্মাদকে এখন প্রশ্ন করা অর্থহীন। এখনকার মূল কাজ হলো একে চুপ করিয়ে দেওয়া। একে বাঁচিয়ে রাখলে আমাদের রক্তের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ বাকি থেকে যাবে। আর 15 বছর আগের চাপা সত্যটাও হয়তো বেরিয়ে আসতে পারে। কিরণ চৌধুরীর কথাগুলো মুনতাহার কানে এসে বাজে। 15 বছরের পুরনো রহস্য। মুনতাহা নিশ্চিত হলো কিরণ চৌধুরী সরাসরি তার বাবার খুনের কথা বলছেন। আর বেহরাম, সে তার কাকার কথা শুনে কেবল নীরবতা পালন করছে। মুনতাহার হাত শক্ত হয়ে এলো। ইরফান শেখই একমাত্র সূত্র যার মাধ্যমে সে আসল সত্য জানতে পারবে। ইরফানকে বেহরামের হাত থেকে বাঁচাতে হবে। কিন্তু বাইরে বেহরামের লোকজন পাহারা দিচ্ছে সতর্কভাবে। মুনতাহার পক্ষে সরাসরি ভেতরে যাওয়া অসম্ভব। তখনই মুনতাহার চোখ পড়ল গুদামের পিছনের দিকে রাখা একটা পুরনো কাঠের স্তূপের উপর। এইটাই তার শেষ সুযোগ। সে দ্রুত নিঃশব্দে সেদিকে এগিয়ে গেল এবং স্তূপের একটা অংশ সজোরে গুদাম ঘরের পাশের টিনের দেওয়ালে ধাক্কা দিল। ধাম করে একটা বিকট শব্দ হল। ভেতরে সবাই চমকে উঠল। ফারুক সহ সবাই দ্রুত বাইরের দিকে দৌড়ে এলো। কে ওখানে? ফারুক চিৎকার করে ওঠে। বেহরামও এক মুহূর্তের জন্য জানালার দিকে তাকায়। সেই সুযোগে মুনতাহা দ্রুত গুদাম ঘরের প্রধান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। আশেপাশে কেউ নেই ভাই, ফারুকের কণ্ঠস্বর দূর থেকে ভেসে আসে। এই সুযোগ মুনতাহা গুদামের অন্ধকার কোণে লুকিয়ে পড়ে। এবার সে দেখল বেহরাম এবং কিরণ চৌধুরী তখনও ইরফানকে নিয়ে ব্যস্ত। কিরণ চৌধুরী বেহরামকে চাপা গলায় বললেন, ওকে শেষ করে দে বেহরাম, নয়তো সব ভেস্তে যাবে। বেহরামের চোখে তখন দ্বিধা। সে ইয়ানার খুনিকে নিজের হাতে মারতে চাইলেও কেন যেন তার হাত উঠছিল না। মুনতাহা এই সুযোগে একটা ভারী লোহার রড তুলে নিয়ে বেহরামের পেছনে আঘাত করতে এগিয়ে যায়। কিন্তু তার হাত কাঁপে। সে যতই তাকে খুনি মনে করুক না কেন, এই মানুষটাকে সে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে নিজের হাতে আঘাত করতে পারে না মুনতাহা। ফারুক তখন বাইরে থেকে ফিরে আসে। বাইরে কেউ নেই। বোধ হয় কোনো কুকুর টিন উল্টে দিয়েছে। তাহলে এত শব্দ হলো কেন? কিরণ চৌধুরী সন্দেহ নিয়ে চারদিকে তাকালেন। কিরণ চৌধুরীর সাথে বেহরামও দরজার দিকে এগিয়ে যায়। মুনতাহা নিজেকে সামলে নিয়ে দ্রুত ইরফান শেখের কাছে গেল। ইরফানের হাত পা বাঁধা। মুনতাহাকে দেখে ইরফান অবাক হয়ে যায়। দেখ ইরফান, আমি জানি তুমি আমার বাবা মায়ের খুনের সাথে জড়িত ছিলে। যদি সত্যিটা বলো তাহলে আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দিব। ইরফান শেখ জোরে জোরে হেসে ওঠে। হাসির শব্দে বেহরামের চোখ হঠাৎ মুনতাহার দিকে পড়ে। তার মুখ কঠিন হয়ে গেল। বেহরামের বজ্রকণ চমকে ওঠে। মুনতাহা, বেহরাম এবং কিরণ চৌধুরী দুজনেই মুনতাহার দিকে ছুটে এলো। মুনতাহা ততক্ষণে ইরফানের হাতের বাঁধন প্রায় আলগা করে ফেলেছে। ইরফান, আমাকে সত্যিটা বলো, মুনতাহা আর্তনাদ করে। চৌধুরী পরিবার, ওরাই তোর বাবাকে সরিয়েছে, কিন্তু মূল চাবিকাঠি খলিল শেখের হাতে ছিল। ইয়ানাকেও সে খুন করিয়েছে। ইরফান চিৎকার করে বলে। বেহরাম প্রচণ্ড গতিতে মুনতাহার দিকে ছুটে আসছিল। মুনতাহা ইরফানকে নিয়ে পালিয়ে যাওয়ার শেষ চেষ্টা করেও বেহরামের গতির সাথে পেরে ওঠে না। বেহরাম এক ঝটকায় মুনতাহার হাত ধরে ফেলে। তুই এখানে কি করছিস? তোকে কে পাঠিয়েছে? তুই কেন ওকে বাঁচাতে চাইছিস? বেহরামের চোখে তখন রাগ, অবিশ্বাস আর এক অজানা ভয়। মুনতাহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, চিৎকার করে বলে ওঠে, আমাকে ছাড়ো, আমি জানি তোমরা কি করছো। তোমরা আমার বাবার খুনিকে বাঁচাতে চাইছো। আমি জানি ফারুক তোমাদের লোক, আর তুমিও এই ষড়যন্ত্রের অংশ। এই কথা শুনে বেহরামের চোখ যেন ঠেলে বেরিয়ে এলো। ফারুকের নাম মুনতাহার মুখে শুনে সে স্তম্ভিত। কিরণ চৌধুরী তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসে মুনতাহার দিকে হাত বাড়ালেন, এই মেয়ে, ওকে ধরে ফেলো। কিন্তু মুনতাহা এক ধাক্কায় বেহরামকে সরিয়ে দিল। সেই সুযোগে ইরফান শেখ তার আলগা হওয়া বাঁধন খুলে অন্ধকার গলির দিকে পালিয়ে গেল। ফারুক দ্রুত ইরফানের পিছু নিল। বেহরাম তখনও মুনতাহার দিকে তাকিয়ে আছে, তার চোখে চরম অবিশ্বাস। তুই আমার উপর ভরসা করিস না তুই কেন ভাবলি আমি তোর বাবার খুনি? মুনতাহা কান্নার দমকে বেহরামকে শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে দেখল। তার মনে হলো বেহরাম কেবল অভিনয় করছে।
যদি আমি তোমার সাথে কথা বলি তবে আমার বাবার আপনার সাথে বেইমানি হবে, এই বলে মুনতাহা দ্রুত গুদাম থেকে বেরিয়ে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। বেহরাম সেখানেই স্থির হয়ে রইল। তার চোখ অনুসরণ করল মুনতাহার চলে যাওয়া পথ। তার প্রতিশোধের মিশন থেকে তার স্ত্রী তাকে বিচ্ছিন্ন করল আর তাকেই দিলখুনি অপবাদ। গুদাম থেকে বেরিয়ে মুনতাহা যখন চৌধুরী বাড়িতে ফিরে এলো তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার ভেতরটা তখনও কাঁপছে কিন্তু চোখে তখন আগুন জ্বলছে। সে এখন আর শুধু প্রতিশোধের পথে নেই, সে এখন পুরোপুরি যুদ্ধক্ষেত্রে। সে জানে বেহরামের চোখে সে এখন বিশ্বাসঘাতক আর এই সুযোগে সে হয়তো তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। মুনতাহা দ্রুত নিজের রুমে প্রবেশ করে। দরজার ছিটকিনি লাগানোর আগেই বেহরাম ঝড়ের মতো রুমে প্রবেশ করে। তার চোখ দুটো ছিল রক্তবর্ণ, মুখে রাগ নয়, ছিল চরম আঘাতের ছাপ। মুনতাহা নিজেকে স্থির করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তুই তুই কেন এমন করলি? বেহরামের কণ্ঠে অবিশ্বাস আর গভীর যন্ত্রণা। তুই কেন ভাবলি আমি তোর বাবার খুনিদের আড়াল করে এসেছি? তুই কেন আমার উপর ভরসা করলি না? মুনতাহা চোখ তুলে তাকায়। ভরসা কাকে ভরসা করব? বেহরাম ভাই, যার বিশ্বস্ত কাছের মানুষ ফারুক আমার বাবার খুনের গাড়ির মালিকানা বদল করেছিল তাকে, নাকি যার কাকা 15 বছরের পুরনো রহস্য চাপা দেওয়ার কথা বলে আমি নিজের চোখে দেখেছি তোমরা ইরফান শেখকে চুপ করাতে চেয়েছ? বেহরামের বুক ভেঙে গেল। তুই ফারুকের কথা জানিস আর কিরণ কাকা, তিনি পারিবারিক সম্মান বাঁচাতে চাইছিলেন। আমি ইরফানকে ধরেছিলাম ইয়ানার খুনের জন্য, আমার বোনকে যারা কেড়ে নিয়েছে তাদের হিসেব চুকানোর জন্য। তোমার বোন? মুনতাহা তীব্র হাসল। আর আমার বাবামা তোমার কাছে আমার বাবামায়ের চেয়ে তোমার বোন বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তোমার ড্রয়ারে আমার বাবামায়ের ছবি কি করছিল? তোমার বাবা কেন এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন? ঠিক এই সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল দুজনেই। কিছুক্ষণ পরেই কিরণ চৌধুরী রুমে প্রবেশ করলেন। তিনি বাইরে থেকে সব শুনেছিলেন। বেহরাম, কি হচ্ছে এসব? কিরণ চৌধুরী এমনভাবে তাকালেন যেন তিনি কিছুই জানেন না। এই মেয়েটা কি সব উল্টোপাল্টা বলছে? ইরফান শেখের সাথে এর কোনো যোগসূত্র নেই তো? ও তো দেখছি শেখ পরিবারের হয়ে কাজ করছে। কিরণ চৌধুরীর কথাগুলো বেহরামের বিক্ষুব্ধ মনে বিষের মতো কাজ করে। তার স্ত্রী, যাকে সে এত ভালোবাসে, তার বিরুদ্ধেই অভিযোগ করছে, যাকে কিনা এতটা বছর সে ভুল বুঝে এসেছে, আর সেই শত্রুদের সাহায্য করছে যারা তার বোনকে মেরেছে। মুনতাহা, তুই ইরফান শেখকে কেন বাঁচালি? ইরফান আমার বোনের খুনি আর তুই তাকে বাঁচাতে চেয়েছিস। বেহরামের রাগ এবার চরম সীমানায় পৌঁছাল। আমি খুনিকে বাঁচাতে চাইনি বেহরাম ভাই, আমি সত্যটা জানতে চেয়েছি, মুনতাহা বলল। ইরফান শেখ পালানোর সময় কি বলেছে সেটা তুমি ভালো করেই শুনেছ। খলিল শেখ, সেও জড়িত, তোমরা সবাই এক। কিরণ চৌধুরী দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বেহরাম, এই নির্ঘাত খলিল শেখের লোক, ও তোমাকে ভুল বোঝাচ্ছে। ওকে এখনই এই বাড়ি থেকে বের করে দাও, নয়তো ও আমাদের পরিবারের সব গোপন তথ্য ফাঁস করে দেবে। বেহরামের চোখ বন্ধ হয়ে এলো। মুনতাহার চোখে অবিশ্বাস আর ঘৃণা দেখে তার সব শক্তি নিঃশেষ হয়ে গেল। সে এখন আর জানে না কার কথা বিশ্বাস করবে। ভালোবাসার মানুষটি তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। বেরিয়ে যা মুনতাহা, বেহরাম ঠান্ডা পাথরের মতো গলায় বলল। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই প্রমাণ করে দিলি তুই আমাদের কেউ নোস। তোকে বাঁচানোর জন্য আমি যা কিছু করেছি তা ছিল আমার সবথেকে বড় ভুল। মুনতাহার বুক ভেঙে গেল। আঘাতটা সরাসরি তার হৃদয় লাগলেও মুনতাহা তার চোখের জল আটকায়। মুনতাহা যখন দ্রুত ব্যাগ গুছিয়ে নিচে নেমে এলো তখন বাড়ির পরিবেশ থমথমে। সাইমা সিঁড়ির কোণে দাঁড়িয়ে মুচকি হাসছিল। এইটাই তার দরকার ছিল, বেহরাম আর মুনতাহার বিচ্ছেদ। মুনতাহা যখন তাকে পাশ ফেরিয়ে বের হচ্ছে তখন সাইমা ফিসফিস করে বলল, বলেছিলাম না বেহরাম ভাই, সে আমারই থাকবে।
মুনতাহা তার দিকে ফিরল না। এই বাড়িতে তার আর থাকা সম্ভব নয়। এখন তার একমাত্র কাজ ইরফান শেখ এবং খলিল শেখের মাধ্যমে কিরণ চৌধুরীর আসল সত্যিটা উদ্ঘাটন করা। মুনতাহা দরজা পার হতেই বেহরামের কানে কিরণ চৌধুরীর কণ্ঠস্বর ভেসে এলো, তুমি ঠিক করেছ বেহরাম। এখন ইরফান আর খলিল শেখের উপর আমাদের পুরো শক্তি প্রয়োগ করতে হবে। কোনো প্রমাণ যেন বাইরে না যায়। বেহরাম নীরবে মাথা নাড়ল। সে জানে মুনতাহা হয়তো ফিরবে না, আর তার প্রতিশোধের আগুনে সে একলা। কিন্তু বেহরাম বুঝতেও পারে না কিরণ চৌধুরী আর খলিল শেখ যে এক জালের দুই প্রান্ত। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে মুনতাহা সোজা একটি ছোট গেস্ট হাউজে এসে ওঠে। তার মনে তখন কোনো শান্তি নেই, আছে কেবল কঠিন এক শূন্যতা। বেহরামের চোখে সে যে ঘৃণা দেখে এসেছে তা তার প্রতিশোধের আগুনকে আরও তীব্র করে তুলেছে। ভালোবাসা নয়, এখন তার একমাত্র ভরসা সত্য। সে দ্রুত তার গোয়েন্দা এজেন্ট জামানকে ডেকে পাঠাল। জামান, এখন থেকে আমাদের প্রধান লক্ষ্য দুজন, ইরফান শেখ এবং খলিল শেখ। গুদামে ইরফান পালানোর সময় বারবার খলিল শেখের নাম উচ্চারণ করছিল। আমার মনে হচ্ছে খলিল শেখই আমার বাবা মায়ের খুনের মূল নির্দেশদাতা, আর কিরণ চৌধুরী ও বেহরাম তাকে আড়াল করার চেষ্টা করছে। জামান সতর্ক করলেন, ম্যাডাম, খলিল শেখ আমাদের শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। আর ইরফান শেখ আর কেউ নয়, তারই বড় ছেলে। আমার বাবা আর খলিল শেখের মধ্যে 15 বছর আগে ব্যবসায়িক সম্পর্ক কেমন ছিল, আর ইরফান শেখ এখন কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করুন। ইরফানই আমাদের হাতে থাকা শেষ সূত্র। মুনতাহা চলে যাওয়াতে সায়মা ভেতরে ভেতরে বেশ উৎফুল্ল। বেহরাম তখন তার ব্যক্তিগত অফিসে বসেছিল। তার মনে কেবল মুনতাহার কথাগুলো ঘুরছে, আমি জানি ফারুক তোমাদের লোক। বেহরাম ফারুককে ডাকে। ফারুক, একটা কথা বল, মুনতাহা কিভাবে জানল তোর নাম, আর সে কেন মনে করছে তুই তার বাবার খুনের সাথে জড়িত? ফারুক ইতস্তত করে বলে, বস, আমি ঠিক জানি না। হয়তো খলিল শেখ ওকে ভুল তথ্য দিয়েছে। ওরা আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। বেহরামের তীক্ষ্ণ দৃষ্টি তখন ফারুকের চোখে। খলিল শেখের নাম তো আমি একবারও নেইনি। তুই কেন তার নাম বললি? ফারুক আমতা আমতা করতে শুরু করল। না মানে বসো, এখনকার সব ষড়যন্ত্র তো শেখ পরিবারেরই। বেহরামের মনে সামান্য সন্দেহ জন্ম নিল। ফারুকের এই ইতস্তত করাটা স্বাভাবিক নয়, কিন্তু তার সন্দেহ আরও গভীরে যেতে পারল না, কারণ ঠিক তখনই কিরণ চৌধুরী দরজায় এসে দাঁড়ালেন। বেহরাম, তোমার মন খারাপ আমি বুঝতে পারছি। কিরণ চৌধুরী সহানুভূতির ভান করলেন। কিন্তু মনে রেখো, মুনতাহা হয়তো খলিল শেখের চালের শিকার হয়েছে। তোমার এখন ব্যক্তিগত দুর্বলতা দেখালে চলবে না। ইরফানকে খুঁজে বের করো। ওই ইয়ানার খুনি, ওর মুখ বন্ধ হওয়া জরুরি। কিরণ চৌধুরীর এই অতি উৎসাহ বেহরামের কাছে কিছুটা অস্বাভাবিক মনে হলেও সে মুনতাহার বিশ্বাসঘাতকতার কাছে নতি স্বীকার করল। কিরণ কাকা হয়তো কেবল পরিবারকে রক্ষা করতে চাইছেন। অন্যদিকে শহরের এক গোপন আস্তানায় খলিল শেখ এবং ইরফান শেখ গোপনে বসেছে। ইরফানের হাতে ও মাথায় ব্যান্ডেজ করা। সব ভেস্তে গেল। খলিল শেখ রাগে গর্জন করে উঠে, তোকে বেহরামের হাতে ধরা পড়তে কে বলেছিল? আমি কি করব বাবা, কিভাবে ধরা পড়ে গেলাম বুঝতেই পারিনি। ভাগ্যিস মেয়েটা এসে আমাকে মুক্ত করল ইরফান বলে। ওকে দরকার নেই আমার, খলিল শেখ দাঁতে দাঁত চেপে বললেন। কিরণ চৌধুরী ফোন করেছিলেন, সেও খুব চিন্তিত। বেহরাম নাকি মুনতাহাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটাই সুযোগ, এবার আমরা দুজনে মিলে বেহরামকে ব্যবসা থেকে সরিয়ে দেব। আমার হাতে ইয়ানার খুনের শেষ প্রমাণ আছে, আর কিরণের হাতে আছে বেহরামের বাবার সম্পত্তি। আমরা দুজনে মিলেই এই সাম্রাজ্য দখল করব। ইরফান অবাক হয়ে বলল, বাবা, আপনি আর কিরণ কাকা একসাথেই এই সব কিছু করছেন? খলিল শেখ হেসে বললেন, ক্ষমতার খেলায় কোনো শত্রুতা স্থায়ী নয় ইরফান। আর এই খেলার মূল শিকারী আমরা দুজন। আর বেহরাম, সে কেবল এক আবেগী যুবক যাকে সহজেই বিভ্রান্ত করা যায়। বেহরামের ভেতরের কষ্ট বাইরে প্রকাশ করতে পারছে না, কিন্তু তার চোখের নিচে জমাট বাঁধা কালি প্রমাণ দিচ্ছে যে সে এক মুহূর্তের জন্যও শান্তিতে নেই। সে তার প্রতিশোধের খেলায় আরও বেশি কঠোর হয়ে উঠেছে, কারণ তার ধারণা তার সবথেকে কাছের মানুষটিই তার পিঠে ছুরি মেরেছে। বেহরাম তার ব্যক্তিগত সহকারী ফারুককে ডেকে পাঠায়। ইরফান শেখকে কি খুঁজে পাওয়া গেল? ফারুক মাথা নিচু করে বলল, না বসো, সে যেন গায়েব হয়ে গেছে। তবে তার বাবা খলিল শেখ আমাদের উপর চাপ সৃষ্টি করছে। সে বলছে ইরফানকে আমরাই আটকে রেখেছি। বেহরামের চোখ তীক্ষ্ণ হল। খলিল শেখ কি চাইছে? সে চাইছে আপনি পারিবারিক ব্যবসার একটা অংশ তার হাতে তুলে দিন। তার দাবি চৌধুরী পরিবার নাকি তাদেরকে ঠকিয়ে এসেছে এতটা সময়। ফারুক খুব স্বাভাবিকভাবে কথাগুলো বললেও বেহরামের কাছে তা খটকা লাগে।
পুরনো অংশীদারিত্ব, বেহরাম সন্নিগ্ধ কণ্ঠে বলে। কবেকার অংশীদারিত্ব, আর খলিল শেখ কেন হঠাৎ 15 বছর পর এই সব দাবি জানাচ্ছে? তুই কি এই বিষয়ে কিছু জানিস? ফারুক অপ্রস্তুত হয়ে যায়। না বস, আমার জানা নেই। তবে কিরণ আঙ্কেলের কাছ থেকে শুনেছি তিনি নাকি এই বিষয়টি দেখছেন। আপনি বরং আঙ্কেলের সাথে কথা বলুন। ফারুক দ্রুত কিরণ চৌধুরীর দিকে বেহরামের মনোযোগ ঘুরিয়ে দিল। কিন্তু বেহরামের মনে এই প্রথম সন্দেহের বীজ অঙ্কুরিত হল, ফারুক তাকে কেন বারবার কিরণ কাকার দিকে ঠেলে দিচ্ছে, আর মুনতাহা কেন ফারুকের নাম ধরে তাকে বিশ্বাসঘাতক বলেছিল। ওদিকে মুনতাহা তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। জামান ইরফান শেখকে খুঁজে পাওনি বেশ, কিন্তু খলিল শেখের গতিবিধি কি ট্র্যাক করতে পারছ মুনতাহা? বলে। খলিল শেখের মূল অফিস ছাড়া আর এক জায়গায় তার নিয়মিত যাতায়াত আছে ম্যাডাম। সেটা হলো শহরের বাইরের এক বাংলোতে। তিনি প্রতিরাতে সেখানে বিশেষ কারো সাথে দেখা করেন। আজও কি যাবে? হ্যাঁ ম্যাডাম, আজকেও যাওয়ার কথা রয়েছে। মুনতাহা আর এক মুহূর্ত দেরি করে না। খলিল শেখের এই বিশেষ বৈঠকই তার বাবা মায়ের খুনের মূল রহস্যের চাবিকাঠি হতে পারে। সে দ্রুত নিজেকে প্রস্তুত করে। রাত 10টা, নির্জন বাংলোর চারপাশে প্রাণীরও দেখা নেই। মুনতাহা সতর্কতার সাথে বাংলোর পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে এবং একটি জানালার আড়াল থেকে ভেতরে উকি দেয়। ভেতরের দৃশ্যে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। খলিল শেখ বাংলোর বিলাসবহুল সোফায় বসে আছেন, পাশে বসে হাসিমুখে পানীয় উপভোগ করছেন কিরণ চৌধুরী। মুনতাহার সব ভুল ধারণা মুহূর্তে চুরমার হয়ে গেল। বেহরাম নয়, তার কাকা কিরণ চৌধুরীই তাহলে খলিল শেখের সাথে হাত মিলিয়ে এই খেলায় নেমেছেন। তার মানে বেহরামকে যে বিশ্বাসঘাতক মনে করেছিল, তবে কি বেহরাম নিজেও এই ষড়যন্ত্রের শিকার? ঠিক তখনই বাংলোতে প্রবেশ করে সায়মা। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? সায়মার কণ্ঠে চরম উচ্ছ্বাস। আজ বেহরাম ভাইয়ের একটা বড় অংশীদারিত্বের ফাইল আমার নামে ট্রান্সফার হয়েছে। আমাদের প্ল্যান সফল। কিরণ চৌধুরী হেসে সায়মাকে বুকে জড়িয়ে নিলেন। সাবাস সায়মা, এবার বেহরামকে পুরোপুরি কাবু করা সময়ের অপেক্ষা। মুনতাহাকে ইয়ানার খুনের সব দায় চাপিয়ে দেব। বেহরাম তার বোনের খুনের প্রতিশোধ নিতে গিয়ে সবকিছু হারাবে, আর চিরকাল এই চৌধুরী বাড়ির পাপের বোঝা বহন করবে। মুনতাহা বুঝতে পারে কিরণ চৌধুরীই আসল মাস্টারমাইন্ড। তিনি বেহরামকে তার বোন ইয়ানার খুনি ইরফানের পেছনে তাড়া করিয়ে পারিবারিক ব্যবসা দখলের চেষ্টা করছেন। আর মুনতাহা সেও এই ষড়যন্ত্রের এক বলি। বেহরামকে ভুল বুঝে সে নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। বেহরামের কাছে ফারুকের নাম শুনে কিরণ চৌধুরীই হয়তো তাকে খলিল শেখের লোক প্রমাণ করে দিয়েছেন। তার মানে ইরফান শেখের বলা কথাগুলো সত্য ছিল। খলিল শেখ ও চৌধুরী পরিবার দুজনেই জড়িত। এই চরম সত্য উদ্ঘাটন করে মুনতাহা যখন সেখান থেকে দ্রুত পালাতে যাচ্ছিল, তখনই সে দেখল গেটের সামনে একটি কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামে স্বয়ং বেহরাম চৌধুরী। বেহরাম কি তাহলে তার কাকা আর খলিল শেখের গোপন বৈঠকের খবর পেয়ে গেছে, নাকি তাকে অনুসরণ করে এখানে এসেছে? মুনতাহা এক মুহূর্ত দ্বিধায় পড়ে যায়, পালাবে নাকি বেহরামকে এই চরম সত্যের মুখোমুখি করবে। ঠিক তখনই পিছনের দিক থেকে একটা লোক দ্রুত মুনতাহার দিকে এগিয়ে এলো। আপনাকে এখানে আশা করিনি ম্যাডাম। ফারুকের চোখে তখন কোনো আনুগত্য নয়, ছিল চরম ধূর্ততা। আপনার পালানোর সময় শেষ। বেহরামের কালো গাড়ি তখন বাংলোর গেটের কাছে, আর মুনতাহার হাত তখন ফারুকের কবজির কঠিন বাঁধনে। ছাড়ো আমাকে ফারুক। মুনতাহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। ফারুক নিষ্ঠুর হাসি হাসল। আর পালানো হবে না ম্যাডাম। কিরণ স্যারকে জানিয়েছিলাম আপনার সবথেকে বড় দুর্বলতা হলো আপনার অনুসন্ধিৎসু মন। আপনি বেশি দূর এসে পড়েছেন। ঠিক তখনই পেছনে থেকে বেহরামের বজ্রকণ্ঠ শোনা গেল, ফারুক, মুনকে ধরলি কেন? কি হচ্ছে এখানে? বেহরাম তার কাকা আর খলিল শেখের গোপন বৈঠকের খবর পেয়ে এখানে এসেছিল। কিন্তু ফারুককে মুনতাহার সাথে এমন অবস্থায় দেখে সে পুরোপুরি স্তম্ভিত হল। ফারুক দ্রুত নিজেকে সামলে নিল। ভাই, আমি ওকে ধরতেই যাচ্ছিলাম। ইরফান শেখের সাথে দেখা করতে এসেছিল। ইরফান শেখ আর খলিল শেখের সাথে একযোগে আপনাকে মারতে চেয়েছিল। কিন্তু মুনতাহা আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। মিথ্যে বেহরাম ভাই, ফারুক তোমার লোক নয়, ও কিরণ চৌধুরীর হয়ে কাজ করে। ফারুক ঘাবড়ে গিয়ে মুনতাহাকে সজোরে ধাক্কা মারল। মুনতাহা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। এই দৃশ্য দেখে বেহরামের বুকের ভেতর গিয়ে লাগে। ফারুক তার স্ত্রীকে আঘাত করেছে। ফারুক, বেহরামের চোখে তখন আগুন জ্বলছে। তোকে আমি এই জন্য রেখেছিলাম, তুই আমার স্ত্রীকে আঘাত করেছিস। তোর এতটা সাহস হয় কি করে? ভাই, আমি দুঃখিত, কিন্তু আপনাকে বাঁচানোর জন্যই এটা দরকার ছিল। ফারুক দ্রুত পকেট থেকে একটা রিভলভার বের করল।
এই সব কিছুর শেষ হওয়া দরকার। ইয়ানার খুনের সমস্ত দায়িত্ব আমাকে কিরণ আঙ্কেলই দিয়েছিলেন। আপনার চোখের সামনে আমি সব কিছু আড়াল করেছি কারণ তিনি আমাকে আপনার চেয়েও বেশি ভরসা করেন। ফারুকের মুখে ইয়ানার খুনের কথা শুনে বেহরামের পৃথিবী স্থির হয়ে গেল। ইয়ানার মৃত্যুর পিছনে ছিল ফারুক, আর ফারুক কাজ করেছে কিরণ চৌধুরীর জন্য। কিরণ কাকা, বেহরাম চিৎকার করে বলল। হ্যাঁ চলুন ভাই, আপনাকে আসল খেলাটা দেখাই। ফারুক এবার বেহরামকে অস্ত্র তাক করে। আপনি এত বোকা ছিলেন যে আপনার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন আর আপনার কাকার হাতে সাম্রাজ্য তুলে দিলেন। এই সব কিছুর মাস্টারমাইন্ড কিরণ স্যার। তখনই বেহরাম বিদ্যুৎ গতিতে ফারুকের দিকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হলো কঠিন মারামারি। মারামারি শব্দ শুনে বাংলোর ভেতর থেকে খলিল শেখ, কিরণ চৌধুরী আর সাইমা বেরিয়ে আসে। কি হচ্ছে এখানে? কিরণ খলিল শেখ আতঙ্কিত স্বরে বলে। বেহরাম এখানে? তাহলে কি ও সব কিছু জেনে গেল? কিরণ চৌধুরী রাগে ফুঁসতে ফুঁসতে বললেন। ফারুক, ওকে একদম চুপ করিয়ে দে। বেহরাম ততক্ষণে ফারুককে কাবু করে ফেলেছে। সে দৌড়ে কিরণ চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। কিরণ চৌধুরী, খলিল শেখ, সাইমা। বেহরামের কণ্ঠস্বরে কেঁপে উঠে চারপাশ। সত্যিটা তাহলে সামনে এসেই পড়েছে, তার মানে মুনের কথাই সত্যি ছিল। কিরণ চৌধুরী শান্ত হাসি হাসলেন। সেই হাসিতে নেই কোনো ভালোবাসা, সেখানে ছিলে চরম ধূর্ততা। সত্যটা হলো, তুমি এই চৌধুরী পরিবারের এত এত সম্পত্তির মালিক হওয়ার যোগ্য নও বেহরাম। ইয়ানাকে মেরেছিলাম কারণ সে তোমার বাবার দুর্বলতা ছিল। আর তোমার বাবা বাদশাহ চৌধুরী, সে তো আমার কথা কখনো শোনেন না। মুনতাহার বাবা মা, তাদের সরিয়েছিলাম কারণ তারা আমার অবৈধ ব্যবসার পথে বাধা হয়ে গিয়েছিল। আর সেই সময় আমি ফারুককে দিয়ে মুনতাহার বাবার গাড়ি দুর্ঘটনা করিয়েছিলাম। খলিল শেখ হেসে বললেন, আমরা দুজন দীর্ঘ 15 বছর ধরে এই সাম্রাজ্য গড়ে তুলেছি। তুমি যখন আরিফের উপর হামলার প্রতিশোধ নিতে ব্যস্ত ছিলে, তাকেও আমার লোকজন হত্যা করেছে। তোমাকে মারাটাই ছিল আমাদের লক্ষ্য। তোমাকে কিরণকে দিয়ে ভুল বুঝালাম, আর তুমি বোকার মতো তোমার ভালোবাসার স্ত্রীকে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিলে, যে একমাত্র এই সত্যটা উদ্ঘাটন করতে উঠে পড়ে লেগেছিল। বেহরামের চোখ থেকে তখন কেবল রক্ত ঝরছিল। তার চোখ থেকে ধূলিসাৎ হয়ে গেল 15 বছরের বিশ্বাস। মুনতাহা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে এসে বেহরামের পাশে দাঁড়াল। বেহরাম ভাই, মুনতাহা শান্ত কণ্ঠে বলে, আমি জানতাম তুমি নির্দোষ, কিন্তু তোমাকে বাঁচাতে আমাকে তোমার চোখে বিশ্বাসঘাতক হতে হয়েছে। আমার বাবা মায়ের খুনের সাথে ফারুক জড়িত ছিল, তাই তোমাকে ভুল বুঝে এসেছি। বেহরাম এক মুহূর্তের জন্য মুনতাহার দিকে তাকাল। তার চোখে তখন অনুতাপ আর ভালোবাসা। মুন। ঠিক তখনই বাংলো থেকে বেরিয়ে আসে ইরফান শেখ। বাবা, তোমার খেলা শেষ। ইরফান শেখের কণ্ঠে চরম ঘৃণা। আমার নিজের হাতে ইয়ানাকে খুন করেছি আমি। ইরফান, আমার বাবার কথা মতো ইয়ানাকে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু খুনের নির্দেশদাতা আমার বাবা এবং কিরণ চৌধুরী। আমি এখন পুলিশের কাছে সব স্বীকার করব। খলিল শেখ ও কিরণ চৌধুরী পালাতে চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে পুলিশ এসে পড়েছে। বেহরামের সমস্ত শক্তি তখন তার হাতের মুষ্টিতে। আর পালানো হবে না কাকা। 15 বছরের পাপের হিসেব আজ চুকিয়ে দিতে হবে, বলেই সজোরে এক ঘুষি বসিয়ে দিল কিরণ চৌধুরীর মুখে। পুলিশ এসে খলিল শেখ, কিরণ চৌধুরী ও সাইমাকে গ্রেপ্তার করে। সাইমার চোখ তখন বেহরামের দিকে। তার চোখে তখন পরাজিত হওয়ার ব্যর্থতা। ভোরের আবছা আলোয় বেহরাম আর মুনতাহা যখন চৌধুরী বাড়িতে ফিরে এলো, তখন চারপাশ নিস্তব্ধ। গতকাল রাতের ঘটনা ছিল এক দুঃস্বপ্নের মতো, যেখানে 15 বছরের পুরনো প্রতিশোধ আজ পূরণ হয়েছে। কিরণ চৌধুরী, খলিল শেখ, ইরফান শেখ এবং সাইমা এখন পুলিশের হেফাজতে। ফারুকও তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে। বেহরামের চোখে তখন ক্লান্তি, যন্ত্রণা আর এক গভীর অনুতাপ। মুনতাহার উপর যে অবিচার সে করেছে, সেই ভারে যেন তার শরীর ভেঙে আসছিল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মুনতাহার রুমে প্রবেশ করে। মুনতাহা তখন জানালার ধারে দাঁড়িয়ে। তার চোখে কোনো জল নেই, কিন্তু এক বিষাদময় শান্তি। তার বাবা মায়ের খুনিরা ধরা পড়েছে, কিন্তু সেই সত্যের দাম দিতে হয়েছে তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে গিয়ে। বেহরাম মুনতাহার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। মুন, বেহরাম ডাকে। আমি জানি না কিভাবে তোকে বলবো। আমি অন্ধ ছিলাম। আমার কাকার প্রতি আমার বিশ্বাস আর তোর প্রতি আমার সন্দেহ দুটোই আমাকে ভুল পথে চালিত করেছিল। তুই একা সব জেনেও আমার বিরুদ্ধে গিয়ে সেই সত্যটা খুঁজে বের করেছিস। আমি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তোকে খুনিদের সহযোগী ভেবেছি, অথচ তুই আমাকে বাঁচিয়েছিস। বেহরাম হাঁটু গেড়ে বসে পড়ে মুনতাহার সামনে। আমাকে ক্ষমা করিস মুন। তোর বাবা মায়ের মৃত্যুর জন্য এই পরিবারের একজন সদস্য দায়ী। আর তোর উপর বিশ্বাস না রাখার জন্য আমি দায়ী।
আমাকে একটা সুযোগ দে এই ক্ষত সারিয়ে তোলার। মুনতাহার চোখের কোণে জল জমে। সে বেহরামের হাত ধরে তাকে তুলে দাঁড় করাই। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারতাম না বেহরাম ভাই, মুনতাহা মৃদু হেসে বলল, যদি তুমি সত্যিই আমার বাবা মায়ের খুনের সাথে জড়িত থাকতে। কিন্তু তুমি নিজেও এই ষড়যন্ত্রের শিকার। আমি তোমাকে ভালোবাসতাম বেহরাম ভাই, আর সেই ভালোবাসাই আমাকে তোমার বিরুদ্ধে যেতে বাধ্য করেছিল যাতে আমি সত্যটা তোমার কাছে আনতে পারি। বেহরাম মুনতাহাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই আলিঙ্গন ছিল বিচ্ছেদের পর দুই বিচ্ছিন্ন আত্মার পুনর্মিলন। সকালেই অসুস্থ আজমিন চৌধুরী সব শুনলেন। কিরণের বিশ্বাসঘাতকতায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত। তিনি বেহরাম ও মুনতাহাকে ডেকে পাঠালেন। বেহরাম, আমার সব বিশ্বাস ভেঙে গেছে, আজমিন চৌধুরী দুর্বল কণ্ঠে বললেন। তোমাকে আর মুনতাহাকে আমি ছোট থেকেই জানি। আমি চেয়েছিলাম এই সাম্রাজ্য তোমরা দুজনে মিলে সামলাও। আজ সব সত্য সামনে আসার পর আমার মনে হচ্ছে তোমরা দুজনই এই চৌধুরী পরিবারের সবথেকে যোগ্য উত্তরসূরি। আমার সব সম্পত্তি, সব ব্যবসার দায়িত্ব এখন থেকে তোদের দুজনের হাতে তুলে দিচ্ছি। ঠিক 7 দিন পর মহা ধুমধামে বেহরাম আর মুনতাহার বিয়ের জমকালো আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে চৌধুরী বাড়িকে স্বর্গীয় সাজে সজ্জিত করা হয়েছে। সেই রাতে বেহরাম মুনতাহার হাত ধরে চৌধুরী বাড়ির বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশ তখন তারাদের আলোয় ঝলমল করছে। সাইমা, ইরফান, কিরণ কাকা সবাই জেলে। এই সব কিছুর শেষ হয়েছে মুন, কিন্তু আমার হৃদয়ের একটা অংশ চিরকাল রক্তাক্ত থাকবে, কারণ তোর বিশ্বাস আমি ভেঙেছিলাম। মুনতাহা বেহরামের বুকে মাথা রাখে। তোমার বিশ্বাস ভাঙেনি বেহরাম ভাই। আমাদের হৃদয়ের রক্তক্ষরণ আমাদের আরও বেশি শক্তিশালী করেছে। আমরা দুজন দুজনের হাত ধরে এই নতুন জীবন শুরু করব। এই ভালোবাসা আমাদের সব ক্ষত সারিয়ে তুলবে। বেহরাম মুনতাহার কপালে গভীর চুম্বন এঁকে দিল। তাহলে চল, তুই না চাইতি সবসময় আমার সন্তানের মা হতে, তাহলে কাজ শুরু করে দিই। বলেই মুনতাহাকে কোলে তুলে নেয় বেহরাম। এগিয়ে যায় এক নতুন ভোরের দিগন্তে, যেখানে আর কোনো ষড়যন্ত্রের অন্ধকার নেই, আছে শুধু ভালোবাসার আলো। সমাপ্ত।